হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা একটা ইম্পর্টেন্ট লেকচার দিব, সেটা হচ্ছে যে পরিমাণগত রসায়নের উপরে অল বোর্ড কোশ্চেন, মানে তোমাদের বিগত বছরে বোর্ড কোশ্চেনে যে কোশ্চেনগুলো আসছে ঠিক সেই কোশ্চেনগুলো হচ্ছে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। সো সেখানের কোশ্চেনগুলো হচ্ছে দেখবো যে আসলে আমাদের কেমন আসে এবং আমরা কীভাবে সলভ করতে পারি, বুঝছেন? তো আমরা বেশি কথা না বলে শুরু করে ফেলি। আমরা অলরেডি এটার উপর একটা ক্লাস করছি, সেটা হচ্ছে যে এখানে বেসিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি, বাট এই লেকচারটাতে হচ্ছে শুধুমাত্র আমরা বিগত বছরগুলোতে যে বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেটার এমসিকিউ এবং সিকিউ দুটো হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখি আমরা ফার্স্টে হচ্ছে আমাদের কিছু বেসিক কথাবার্তা জানতে হবে, সেটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রার জন্য আমরা কি শিখছি? মোলারিটি, তাই না? মোলারিটিকে আমরা কী দিয়ে প্রকাশ করি বলতো? মোলারিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দিয়ে। তাহলে মোলারিটি, আমরা যদি মোলারিটি যিনি মনে করি, দেখো তো মোলারিটিকে আমরা কী দিয়ে প্রকাশ করতাম? এস দিয়ে। তো এস বের করার ফর্মুলা হচ্ছে ডাব্লু ইন্টু 1000 ভাগ হচ্ছে কি এম ইন্টু ভি। এখানে ভিটা হচ্ছে অবশ্যই কিসে আছে বলতো? এখানে ভিটা হচ্ছে অবশ্যই কিসে আছে? এটা হচ্ছে মিলিলিটারে আছে, অথবা কিসে আছে? সেন্টিমিটার কিউবে আছে, তাই না? বা সিসিতে আছে। তো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি কোশ্চেনে আয়তন লিটারে দেয় তাহলে কিন্তু ভাই আমাদেরকে অবশ্যই লিখতে হবে এখানে যে এস ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম ইন্টু ভি। এখানে ভিটা কিসে আছে বলো? এখানে ভিটা আছে হচ্ছে আমাদের লিটারে, অথবা ডেসিমিটার কিউবে, অথবা অন্য কোনো এককে আছে। যদি কোশ্চেনে লিটার বা ডেসিমিটার কিউবে দেয় তাহলে কিন্তু আমরা এখানে 1000 গুণ করতে পারবো না। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। দেখো এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আমরা সবাই এই জিনিসটুকু বুঝছি কিনা, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আমরা এখান থেকে আর একটু বলতে পারি কিনা দেখো তো, যে এই যদি এরকম থাকে এখান থেকে বলতে পারি এটা সমস্যা হচ্ছে এন বাই ভি। তাহলে এন ইজ ইকুয়াল টু কী আসে দেখো তো? এস ইন্টু ভি। তাহলে আমরা এরকম একটা জিনিস শিখছি যে মূল সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু ভি। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে আয়তনের এককগুলো শিখছি সেটা কিন্তু অবশ্যই কী কী শিখছি বলো তো? সেটা হচ্ছে অবশ্যই শিখছি যে অন লিটার, আমরা শিখছি হচ্ছে অন লিটার মানে হচ্ছে অন ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1000 মিলিলিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আয়তনের সবগুলো এককের মধ্যে সম্পর্ক। আচ্ছা, একইভাবে আমরা চাপের ক্ষেত্রে গিয়ে শিখছি যে 1 ATM মানে হচ্ছে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল সমান হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপ সমান হচ্ছে 760 মিলিমিটার পারদচাপ সমান হচ্ছে আমরা লিখতে পারি 0.76 মিটার পারদচাপ। আমরা এরকম অনেকগুলো ফর্মে লিখতে পারি। তো আমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে চাপেরও অনেকগুলো একক হয়, আয়তনের কিন্তু অনেকগুলো একক হয়। তো কখন কোন এককটা লিখবো এটা আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা এন বের করার জন্য আর কি ফর্মুলা শিখছি? আমরা শিখছি এন ইজ ইকুয়াল টু, আমরা শিখছি হচ্ছে এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। আমরা শিখছি এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। দেখো আমরা এরকমও লিখতে পারি কিন্তু, তাই না? আচ্ছা, এখানে পিভি বা আরটি যখন তুমি খেয়াল রাখবে যদি তুমি পিটা এটিএমে নাও তাহলে ভিটা হচ্ছে অবশ্যই কিসে নিতে হবে? ভিটা হচ্ছে অবশ্যই লিটারে নিতে হবে। আর আর এর মানটা হচ্ছে 0.0821 লিখতে হবে। আর যদি তুমি পিটা প্যাসকেলে নাও তাহলে ভিটা হচ্ছে অবশ্যই কিসে? মিটার কিউবে, এবং আর এর মানটা হচ্ছে 8.314 এরকম এককে রাখতে হবে। আচ্ছা, তাহলে পিভি ইকুয়াল টু আরটি এটাও লিখতে পারি। আচ্ছা, আমরা আর শিখছি হচ্ছে ডাব্লু বাই এম। আমরা এমটা হচ্ছে মোলার আণবিক ভর, তাই না? আচ্ছা, আমরা আর কি শিখছি? আমরা শিখছি হচ্ছে ভি ভাগ 22.4। এটা কিন্তু অবশ্যই কিসে আছে? লিটারে আছে। এটাও লিটারে আছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই এসটিপিতে। যদি এসটিপিতে না হয় অন্য কোনো টেম্পারেচার হয় তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, আর কি শিখছি আমরা শিখছি যে মূল অনুসংখ্যাকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ দিই 6.02 ইন্টু 10⁻23 তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পেয়ে যাবো? আমরা এখান থেকে এনটা পেয়ে যাবো। তো এরকম অনেকগুলো এন বের করার জন্য আমরা নিয়ম শিখছি। সো এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। মনে করো 10% বললো, অথবা তোমাকে বললো হচ্ছে 10% ডাব্লু বাই ভি। কথাটা মানে কি? যে 100 ml এর মধ্যে আছে কতটুকু? 100 ml দ্রবণে আমাদের দ্রব্য কি 10 গ্রাম। তাহলে এটা কি দিয়ে আছে? ডাব্লু দিয়ে আছে
এটা কি দিয়ে আছে, ভি দিয়ে আছে, তুমি কিন্তু ইজিলি এস পেয়ে যাবে। এস মানে হচ্ছে ডাব্লু ইন্টু 1000 ভাগ হচ্ছে এম ইন্টু ভি। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এস বের করে ফেলতে পারবা। তাহলে আমাদের পার্সেন্টেজটা খেয়াল রাখতে হবে, এটাও কিন্তু আমরা শিখছি শতকরা পরিমাণ যেটা, ঠিক আছে। আচ্ছা এইগুলো মোটামুটি আমরা শিখছি। আমরা একটু দেখি পিপিএম। ভাই পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। এটা বের করার পিপিএম, এটা বের করার নিয়মটা হচ্ছে পিপিএম মানে হচ্ছে এস ইন্টু এম ইন্টু 10⁻³ ভাগ, যদি কোশ্চেনে রো দেয় তাহলে রো লিখবো, না হলে লিখবো না, ঠিক আছে। রো না দিলে আমরা রোটাকে এক ধরে নিব। রো ইজ ইকুয়াল টু যদি দেয় তাহলে লিখবো, এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা গ্রাম পার মিলিলিটার, তাই না? এরকম এরকম কিন্তু আমরা শিখছি। সো তোমাকে যেভাবে দিক না কেন তোমাকে এটা খেয়াল রাখতে হবে, গ্রাম পার মিলিলিটার, মানে এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা তো আমরা একটু দেখি প্রথমে কী দিয়ে আছে আমাদের, এস দিয়ে আছে। এস কত দিয়ে আছে বলো? 0.1 এম। আচ্ছা এটার এম কত? এম হচ্ছে 98। তুমি ইজিলি কিন্তু পিপিএম বের করে ফেলতে পারবা। তাহলে পিপিএম ইজ ইকুয়াল টু আমরা লিখবো যে পিপিএম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলো, যে এস ইন্টু এম ইন্টু 10⁻³। এটা এককটা কি আসবে? এককটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। আমরা এইভাবে পিপিএম পেয়ে যাব। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা আগের ক্লাসে শিখছি। সো আমরা একটু জাস্ট এখন ওভারভিউ করছি। এই যে এই টাইপের অঙ্ক তোমাকে দিবে, মানে মিশ্রণের প্রকৃতি কী হবে আর মিশ্রণের পিএইচ কত হবে। তো তুমি একটু খেয়াল করো, ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড এর মধ্যে তুমি সেমিমোলার এনওএইচ যোগ করছো। যখন তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে এনওএইচের বিক্রিয়া দিবা, দেখো সালফিউরিক অ্যাসিড প্লাস এই যে এনওএইচ বিক্রিয়া যখন হবে, তুমি দেখতে পাচ্ছ বিক্রিয়াটা কিন্তু Na2SO4 প্লাস এই যে H2O এরকম হচ্ছে। তাহলে এখানে 2 মোল আর এখানে হচ্ছে আমাদের, হ্যাঁ এখানে হচ্ছে 1 মোলই হবে। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 মোলের সাথে কয় মোল বিক্রিয়া করবে? এখানে 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করবে, এটা 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করবে। এইটুকু বুঝছো কিনা দেখো, এটা 1 মোলের সাথে এটা কয় মোল বিক্রিয়া করবে? 2 মোল বিক্রিয়া করবে। আচ্ছা তাহলে আমাকে একটু বলো যে আমরা যদি এ আর বি একত্রে মিশাই, তাহলে এ যদি 1 মোল নাও তাহলে এ বি কতটুকু হবে? 2 মোল। এখন বলো এই যে H2SO4 আমি যদি এন বের করি, এন ইজ ইকুয়াল টু যে এস ইন্টু ভি শিখছি আমরা, তাহলে এই কতটুকু আছে? এ আসে হচ্ছে ডেসিমোলার, মানে 0.1 ইন্টু 500 ml। কত আসে দেখো তো? এটা আসে হচ্ছে 500 ভাগ, এখানে একটা 1000 দিতে হবে কারণ তুমি এখানে লিটার করবা। তাহলে আসে হচ্ছে 0.5 মানে আমি 1000 ভাগ আসলে করলেও হয় না করলে হয়। কেন হয় দেখো, এখানে 500 ml আছে, এখানেও 500 ml আছে, জন্য ভাগ না করলে হয়। তারপর আমরা করি, আমরা মনে করো 500 মানে 0.5, তাহলে 0.1 ইন্টু হচ্ছে 0.5, তাহলে গুণ করলে আমাদের আসে হচ্ছে 0.05 মোল। মোলে কনভার্ট করলাম আমরা। আচ্ছা এবার আমাকে বলো এখানে H2O কতটুকু আছে? এখানে যদি আমরা এস ইন্টু ভি করি, এ আসে হচ্ছে সেই মূল্য, মানে 0.5 ইন্টু 700 ভাগ 1000, তাহলে 0.5 ইন্টু 0.7, তাহলে কত আসে? 0.35, তাই না? এরকম আসলে দেখো তো। দেখো এরকম আসে কিনা, আসে। আচ্ছা একটা কাজ করি আমরা সুবিধার জন্য হচ্ছে এরকম না করে, আমরা সুবিধার জন্য হচ্ছে এখানে আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে এই করি, আমরা এখানে হচ্ছে এই 1000 ভাগ না দিই। তাহলে সেক্ষেত্রে কতটুকু আসে বলতো? H2SO4 আমাদের আসে হচ্ছে H2SO4 আসে হচ্ছে আমাদের 500 ইন্টু 50 মোল, 50 মোল। আর এই তোমার NaOH কতটুকু আসে? NaOH আসে হচ্ছে আমাদের সুবিধার জন্য হচ্ছে গুণ করলে যদি 700 ইন্টু 0.5, তাহলে 700 ইন্টু 0.5 করলে 350 মোল, 350 মোল। আমরা এটা সুবিধার জন্য এই কাজটা করলাম, কারণ দুটাই মিলিলিটার আছে। এখন আমাকে বলো 1 মোল সালফিউরিক অ্যাসিড কয় মোল NaOH এর সাথে বিক্রিয়া করে? 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে। তাহলে 50 মোল সালফিউরিক অ্যাসিড কত মোল NaOH এর সাথে বিক্রিয়া করবে? 100 মোলের সাথে। যেহেতু 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, তাহলে এখানে 50 মোল বিক্রিয়া করবে অবশ্যই কি 100 ml এর সাথে। অতএব 50 মোল H2SO4 প্রশমিত করে
100 মোল NaOH। দেখো আমরা এটা বুঝছি কিনা যে 50 মোল প্রশমিত করা হচ্ছে 100 মোল NaOH কে, তাহলে আমাদের কতটুকু NaOH পড়ে থাকবে পাত্রের মধ্যে? আমাদের পাত্রের মধ্যে পড়ে থাকবে, দেখো পাত্রে 350 মাইনাস 100 সমান সমান হচ্ছে 200 মিলিলিটার 200 মোল Na 250। NaOH পড়ে থাকবে। আচ্ছা এবার বলো মিশ্রণটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? যেহেতু ক্ষার পড়ে আছে তাহলে মিশ্রণটা কি হবে? মিশ্রণটা ক্ষারীয় হবে এবং সেটা কিন্তু এই 250 মোল NaOH পাত্রের মধ্যে পড়ে থাকবে। এটা তোমরা বুঝছো কিনা দেখো, সবাইকে এটা বুঝছো? আচ্ছা হিসাবে কিন্তু ওরকম না, হিসাবে তোমার হচ্ছে 0.25 মোল থাকবে, পয়েন্ট কি 25 মোল থাকবে। কিন্তু আমি কিন্তু এখানে 0.35 এর জায়গায় তোমাকে যেটা বোঝাচ্ছি, তাহলে তোমার কিন্তু হিসেবে কিন্তু তাহলে কতটুকু থাকবে? যখন তুমি 1000 ভাগ দিবা তাহলে 250 ভাগ 1000 করলে তোমার কিন্তু 0.25 মোল থাকবে। কারণ আমি এই 1000টা কিন্তু তোমাকে ভাগ দিয়ে দেখাই নাই, তোমাকে একটু বুঝতে ঝামেলা হচ্ছিল, বাট এটা কিন্তু ভাগ দিয়ে বুঝাই দিছে। সো এখন তুমি বুঝতে পারছো যে আসলে 0.25 মোল থাকবে। তোমাকে বলছে মিশ্রণের পিএইচ কত হবে। আচ্ছা মিশ্রণের পিএইচ বের করতে গেলে আমাদেরকে ফার্স্টে করতে হবে কি বলতো? ফার্স্টে হচ্ছে এটার কি আমাদেরকে এটার হচ্ছে একটা ঘনমাত্রা বের করতে হবে। আমাদের কতটুকু আছে? আমাদের আছে হচ্ছে 1m 0.25, কারণ আমরা এখানে n পাইছি কত? n পাইছি হচ্ছে 0.25, তার মানে 1m 0.25 লিটার NaOH এটা আমরা পাইছি। কিন্তু যখন তুমি পাত্রের মধ্যে দিছিলা ভলিউম ছিল 500 আর 700, তাই না? তুমি এটা পাত্রের মধ্যে এর ভলিউম কতটুকু নিছো? 500 আর 700। তাহলে মোট ভলিউম কত হলো? টোটাল ভলিউমটা হচ্ছে V = V1 প্লাস V2, মানে 500 প্লাস 700 সমান কত? 1200 মিলিলিটার। আচ্ছা তার মানে আমাদের এখানে হচ্ছে 1.2 লিটার। আচ্ছা এখন আমাদের এটা হচ্ছে V1, আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে S1 আর এখন এটা হচ্ছে V2। তাহলে আমাদের সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে V1 S1 ইজ ইকুয়াল টু হচ্ছে V2 S2। জাস্ট ভলিউমটা বসাই দিই আমরা। V1 কত দেখো তো? V1 হচ্ছে 0.25, S1 কত? S1 হচ্ছে অন ইজ ইকুয়াল টু হচ্ছে V2 কত? 1.2। এখান থেকে আমাদের বের করতে হবে S2, জাস্ট S2 মানটা বের করলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা S2 বের করি 0.25 ইন্টু এই যে 1.875 m, এটা হচ্ছে S2। S2টা কার ঘনমাত্রা বলো তো? এটা হচ্ছে OH এর ঘনমাত্রা। OH এর ঘনমাত্রা 1.875। যদি আমি এই OH এর ঘনমাত্রা পাই, এটা হচ্ছে NaOH, তাই না? NaOH। আচ্ছা NaOH কতটা OH দেয়? NaOH কয়টা OH দেয়? আলফা হচ্ছে 1, একটা OH দেয়, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH দেয়? একটা। তাহলে আমি এখান থেকে এই যে এটা ইন্টু 1 করলে OH এর ঘনমাত্রা পেয়ে গেলাম। দেন আমি এখান থেকে কি পেয়ে যাবো? POH মানে কি? মাইনাস লগ এই যে OH মাইনাস। দেখো তুমি PH পেয়ে গেলা, POH পেয়ে গেলা। POH যদি পাও তুমি এখান থেকে PH সমান কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা 14 মাইনাস POH। এটা করে তুমি এখান থেকে কি পেয়ে গেলা? তুমি PH পেয়ে গেলা। তাহলে তোমাকে যেটা করতে হবে শুধু এক্সট্রা কাজটা হচ্ছে কি, তোমাকে এই ঘনমাত্রাটাই তোমাকে বের করে নিয়ে আসতে হবে। কারণ তুমি একটা পাত্রের মধ্যে যখনই 500 ml সাথে 700 ml যোগ করছো তখন আয়তনটা কিন্তু বেড়ে গেছে, তাহলে ভলিউমটা চেঞ্জ হয়েছে, আর ভলিউম চেঞ্জ হলে কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হবে। সো তোমাকে এটা বুঝতে হবে। আচ্ছা আমি এটা হচ্ছে তোমাদের মেইন তোমরা এইভাবে করবা, জাস্ট বোঝানোর জন্য তোমাকে 1000 ভাগ না করে বুঝাইছি। তুমি কিন্তু এইভাবেই করবা, ঠিক আছে? এটা কিন্তু করবে না, কারণ 1000 ভাগ দিবা। আমাদের কিন্তু এই ফর্মুলার মধ্যে যখন আমরা n = S × V লিখি, এখানে কিন্তু অবশ্যই কিসে আছে? লিটারে আছে। সো তোমরা লিটার ধরেই করবা, বাট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে না ভাগ করে দেখাইছি। সবাই ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই আমরা। আমাদের এই চারটা জানা লাগবে। এই চারটা কেন লাগবে? এখানে কে জারক কে বিজারক। যেমন দেখো KMnO4 অ্যাসিডের মাধ্যমে কটা ইলেকট্রন নেয়? 5টা। তাহলে এটার তুল্য সংখ্যা হচ্ছে 5। আমরা এই চার্টে যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে কে জারক কয়টা ইলেকট্রন নেয় এবং নিয়ে কি হয়,
এটা আমাদের জানতে হবে। কেন? আমাদের বোর্ড পরীক্ষাতে ম্যাক্সিমামই গতে তোমার কোশ্চেন দেওয়া হচ্ছে সমতা করে দেখাও। তো আয়রন ইলেকট্রন সমতা করতে গেলে আমাদের জানতে হবে KMnO4 ক্ষারীয় মাধ্যমে একটা ইলেকট্রন নেয়, নিয়ে K2MnO4 হয়, এটাও জানতে হবে। KMnO4 পোষক মাধ্যমে 3টা ইলেকট্রন নেয়, নিয়ে এটা হয়, এটা জানতে হবে। K2Cr2O7 3টা ইলেকট্রন নেয়, কিন্তু এখানে ইনটু 2 হবে। কেন 2 হবে বলতে পারবা? দেখো এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা, তাহলে কিন্তু এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে মোট হবে হচ্ছে 6টা ইলেকট্রন, বুঝছেন? তাহলে নিয়ে Cr3+ হয়। তাহলে তোমাদের কি জানতে হবে যে আসলে এখানে কে কয়টা ইলেকট্রন নেয় এবং কে কয়টা ইলেকট্রন দেয়। জারকগুলো কি করে? ইলেকট্রন নেয়। আর বিজারক কি করে? ইলেকট্রন দেয়। এই দেখো FeSO4 সে কটা দেয়? একটা, দিয়ে কি হয়? এই যে Fe3+, দেখছো? আচ্ছা H2O2 সে কটা দেয়? একটা, কিন্তু এখানে একটা 2 হবে। কেন 2 হবে বলতে পারবা? কারণ এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা আছে না, দিয়ে O2 হয়। এ তোমাকে জানতে হবে। তাহলে তুমি একটু এইগুলো একটু শিখবা, এই যে H2S 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফার হয়, তোমাকে এই চারটা এটা জানতে হবে, ঠিক আছে? সো আমাদের বেসিক হচ্ছে কি, যখন আমরা জারণ বিজারণ সমতা করব তখন আমাদেরকে এই চারটা বুঝতে হবে। আচ্ছা, তো এখন একটা অঙ্ক দেখি আমরা, যেখান থেকে আমাদের এই অঙ্কটা প্রায় আসে, যে তোমাকে কোশ্চেনে বলে যে এত গ্রাম আয়োডিনকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে এত সোডিয়াম থাইসোল দ্রবণ লাগে, তোমাকে বলছে যে অশোধিত আয়োডিনের শতকরা পরিমাণ কত হবে। ওকে ফাইন, তাহলে কে কে আছে বলো? এখানে আছে হচ্ছে আয়োডিন, এই যে আমরা আয়োডিন লিখলাম। আর কে আছে বলো? আর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, মানে Na2H2O3। যদি বিক্রিয়া করাই আমরা, বিক্রিয়া করলে আমরা পাচ্ছি Na2S4O6 প্লাস এই যে NaI। এই যে আমরা বিক্রিয়াটা লিখে ফেললাম, দেখছো? আমরা বিক্রিয়াটা লিখে ফেললাম। আচ্ছা, এখন যদি আমরা সমতা করি, দেখো আয়োডিনের সাথে যদি সোডিয়াম থায়োসালফেট সমতা করি আমরা, তাহলে এখানে আমরা পাচ্ছি যে 2 মোল লাগবে আমাদের এটা, ঠিক আছে? আর এখানে একটা 2 হবে। আমরা কিন্তু সমতাটা করে ফেলছি। আচ্ছা, এখন দেখো আমাদের বলছে যে আয়োডিনের শতকরা বিশুদ্ধতা বের করতে বলছে, তাহলে আমরা কি লিখবো বলো? এটা তুল্য সংখ্যা কত লিখবো? এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, আর এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 1। কি হয় বুঝলাম? এই দেখো আমরা এর 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করছে না, তাহলে এর তুল্য সংখ্যা হবে হচ্ছে 2, মানে এর সহগটা এর কাছে যাবে, এর সহগটা এর কাছে যাবে। আর তুমি যদি এটা বুঝতে না পারো, তুমি যদি চার্টটা দেখো, এই যে আয়োডিন, এই যে আয়োডিন, কোথায় আয়োডিন দেখি আমরা? এই দেখো আয়োডিন, এই যে আয়োডিন কয়টা ইলেকট্রন নাই? একটা, কিন্তু এখানে তো 1 হবে না, এখানে হচ্ছে 1 × 2 হবে। কেন? কারণ এখানে I2, ভাই এখানে হচ্ছে I2, আয়োডিনে I2 দুটো ইলেকট্রন, তাহলে সেই তুল্য সংখ্যা হচ্ছে 2। আর সোডিয়াম থায়োসালফেট আসো, এই দেখো সোডিয়াম থায়োসালফেট কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা S থেকে একটা, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, এখানে 2টা হচ্ছে আমাদের 2টা S থেকে আছে একটা ইলেকট্রন, ওরা কিন্তু একবার 2টা হিসাব করে দিছে। এখানে কিন্তু একবারে 2টা এসের জন্য ওরা হিসাব করে তোমাকে 2টা ইলেকট্রন দিছে। সো তোমাকে তুল্য সংখ্যা হচ্ছে 1, তুমি এখান থেকেও বলতে পারবা, অথবা তুমি বিক্রিয়া যদি জানো, বিক্রিয়া থেকে তুমি করতে পারবা যে এর তুল্য সংখ্যা হচ্ছে 2, এর তুল্য সংখ্যাটা হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো আমাদের লাগবে হচ্ছে N × E অফ, আমাদের কিন্তু একটাই ফর্মুলা ছিল, N × E অফ আয়োডিন ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো বলো? N × E অফ সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, ঠিক আছে? এবার আমরা শুধু এখানে লিখবো যে W/M ইন্টু তুল্য সংখ্যা লিখবো হচ্ছে 2, এখানে আমরা লিখবো হচ্ছে S × V ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 1। জাস্ট ক্যালকুলেশন করবো, ডাব্লুকে আমাদের বের করতে হবে। আচ্ছা, M ইন্টু হচ্ছে 126.9 লিখলাম, কিন্তু আমরা এই জায়গাটায় ভুল করে ফেলি, আমাদের কিন্তু এখানে একটা ইন্টু 2 হবে। ভাই ইন্টু 2 কেন হবে বুঝতে পারছো? কারণ I2, ভাই I2 এর আণবিক ভর, নট পারমাণবিক ভর, ঠিক আছে? আর বাকিটা যেটা আছে মাইনাস মান বসা দিলে হচ্ছে S দিয়ে আছে কত এটার? এটার এস হচ্ছে তোমার 0.05 ইন্টু 17.1 ভাগ 1000 ইন্টু হচ্ছে অন। তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবা? তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে ডাব্লুটা পেয়ে যাবা। তো ডাব্লুটাই কোশ্চেনে অ্যান্সার বের করতে বলছে, ঠিক আছে? এখন ডাব্লুটা হচ্ছে পিওর, ডাব্লুটা কি? পিওর আয়োডিন, ঠিক আছে? আচ্ছা শোনেন, বোর্ড পরীক্ষায় কিন্তু আপনি এই লাইনটা লিখবেন না, এই লাইনটা লিখবেন না, আপনি শুধু এই লাইনটা লিখে অঙ্ক করবেন। এই যে এই লাইনটা লিখে, বুঝছেন? আপনি লিখবেন দেওয়া আছে এইটার ঘনমাত্রা, এইটার আয়তন, এইটা আণবিক ভর, দেন আপনি জাস্ট আমরা জানি যে এটা লিখবেন, তারপর অঙ্কটা করবেন। বইয়ে এভাবে করা আছে, আপনি বোর্ড পরীক্ষায় এভাবে করলে সমস্যা নেই, তবে এই N × E এই লাইনটা লিখবেন না। আর অ্যাডমিশনের সময় আপনি যদি এই ইকুয়েশন না লিখে জাস্ট এই একটা লাইন লিখে জাস্ট অ্যান্সারটা বের করে দিয়েছেন, তাও আপনার অ্যান্সার হবে। কিন্তু কোশ্চেনে কিন্তু পিওর চাই না, হ্যাঁ কী চাইছে? শতকরা বের করতে হবে। কী হবে শতকরা বের করার নিয়মটা? হচ্ছে জাস্ট ওই যে ডাব্লু যেটা আসবে সেটাকে তুমি হচ্ছে এই যে মোটটা দিয়ে ভাগ দিবা, 0.376 দিয়ে ভাগ দিয়ে তুমি হচ্ছে ইন্টু কি 100% করলে তুমি কি পেয়ে যাবা? শতকরা কতটুকু লাগবে তুমি পেয়ে যাবা।
ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা। তুমি যদি এটা করো তুমি এখান থেকে শতকরা পার্সেন্টেজটা পেয়ে যাবে, খুবই সোজা। ঠিক আছে, তো আমরা একটু দেখলাম, একটা অঙ্ক দেখলাম, আমরা নেক্সট যাই, আরেকটা কোশ্চেনে যাই। আচ্ছা, এটা হচ্ছে আগেরটা কিন্তু ছিল, দেখো আগেরটা ছিল কিন্তু আয়োডি মিতি, মানে তুমি হচ্ছে সরাসরি তুমি কিন্তু কি করছিলা, আয়োডিন নিয়ে বিক্রিয়া করছিলা, আয়োডি মিতি, তুমি কিন্তু সরাসরি কি করছিলা, আয়োডিন দিয়ে টাইট্রেশন করছিলা, তুমি কিন্তু প্রমাণিত আয়োডিন নিয়ে টাইট্রেশন করছিলা। বাট এখানে কিন্তু তা না, দেখো তুমি কিন্তু প্রথমে ব্লু ভিট্রিয়ল নিছো, প্রথমে কি নিছো, ব্লু ভিট্রিয়ল মানে কপার সালফেট, তার মধ্যে তুমি কেআই যোগ করছো, খেয়াল করে দেখো কেআই যোগ করছো, বিক্রিয়া করে কি হচ্ছে, Cu2I2 প্লাস K2SO4 প্লাস I2। তুমি প্রথমে কি করছো, কপার সালফেটের মধ্যে কেআই যোগ করছো, Cu2I2 হয়েছে, K2SO4 প্লাস I2 হয়েছে। আচ্ছা, সমতা করে ফেলো। সমতা করলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 মোল, এখানে 4 মোল, দেন হচ্ছে এখানে 2 মোল, আর আয়োডিন হচ্ছে তোমার 1 মোলই হচ্ছে। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে, দেখো তুমি যে আয়োডিনটা পাইছো সেই আয়োডিনের সাথে তুমি কার বিক্রিয়া দিবা, তুমি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিবা, Na2H2O3 বিক্রিয়া করে Na2S4O6 প্লাস এই যে NaI। যদি সমতা করি আমরা, এখানে 2 মোল লাগবে, এখানে 2 মোল লাগবে। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে এটা কিন্তু আয়োডোমিতি, এটা হচ্ছে আয়োডোমিতি, মানে এখানে তোমাকে হচ্ছে প্রথমে তুমি আয়োডিন তৈরি করছো একটা বিক্রিয়ার মাধ্যমে, দেন তুমি সেই আয়োডিন দিয়ে তুমি সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করাইছো। তো এখানে তুমি সরাসরি আয়োডিন ইউজ করো না, আগের অঙ্কে যেরকম তুমি সরাসরি আয়োডিন ইউজ করছিলা, নিয়ে বিক্রিয়াটা করছিলা, এখানে কিন্তু তা হয় নাই, তোমাকে কিন্তু একটা অন্য বিক্রিয়ার মাধ্যমে আয়োডিন তৈরি করে তুমি এটা তৈরি করছো। তো এই বিক্রিয়া থেকে আমি বলতে পারি যে 2 মোল কপার সালফেট থেকে আমার হচ্ছে 1 মোল আয়োডিন, আমার হচ্ছে 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। দেখো আমি এই বিক্রিয়া থেকে বলতে পারি যে 2 মোল কপার সালফেট থেকে আমার 1 মোল আয়োডিন হয়, 2 মোল কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন হয়, আর সেই 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে, তার মানে 2 মোল কপার সালফেট থেকে আমার 1 মোল আয়োডিন হয়, আবার সেখান থেকে 2 মোল সোডিয়াম থায়োসালফেট তৈরি হয়। আমরা এই কথাটা বলতে পারি কিনা দেখো, আমরা কিন্তু এটা বলতে পারি। আচ্ছা, এখন কোশ্চেনে চাচ্ছে কি, দেখি আমরা কোশ্চেনটা খেয়াল করি। আমাদের বের করতে হবে কপার সালফেট বের করতে হবে। আচ্ছা, আর দেওয়া আছে কার, সোডিয়াম থায়োসালফেট। মানে কোশ্চেন পরে তোমাকে দেখতে হবে যে এই তিনজনের মধ্যে কোনটা কোনটা আছে, যে দুটো থাকবে তোমাকে সে দুটো লিখে অঙ্কটা করতে হবে। তাহলে কপার সালফেট বের করতে হবে আর সোডিয়াম থায়োসালফেট দেওয়া আছে। তাহলে আমি এখন ফর্মুলাটা কি লিখবো, আমি এখন লিখবো যে N ইন্টু ই অফ কপার সালফেট ইজ ইকুয়াল টু N ইন্টু ই অফ সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। তাহলে কপার সালফেট 2 মোলের সাথে লাগে হচ্ছে 2 মোল, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 2 আর এর তুল্য সংখ্যা হচ্ছে 2। জাস্ট ভ্যালু বসায় দিব। আমাদের এখানে কোশ্চেনে যেহেতু ভর চাইছে, তাহলে W/M ইন্টু তুল্য সংখ্যা 2 লিখলাম ইজ ইকুয়াল টু S ইন্টু V ইন্টু 2 লিখলাম। এখন তোমরা বলতে পারো যে ভাই 2 লিখছেন কেন, দেখো এখানে 2 মোলের সাথে তুমি এখানে কয় মোল বিক্রিয়া করছো, 2 মোল না, তাহলে এর তুল্য সংখ্যা 2, এরটা 2, তুমি এখানে 1 লিখো, এখানে 1 লিখবা। আবার চার্টে যাও, চার্টে কিন্তু দেখো এটাও 1 এটাও 1, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। দেখো কপার সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে যে কপার সালফেট কই, এই যে কপারের তুল্য সংখ্যা হচ্ছে এখানে, এই যে কপার সালফেট তুল্য সংখ্যা হচ্ছে এখানে 1, দেখছো। সো এটা কিন্তু মানে 1 লেখা যাবে। আবার সোডিয়াম থায়োসালফেট তুল্য সংখ্যা হচ্ছে এখানে 1, কোনো প্রবলেম নাই। তুমি চার্ট থেকে আসলেও 1 লিখবা, তুমি এখানে আসলেও 1 লিখবা, কিন্তু 2 লিখছো কেন, কারণ তোমার বিক্রিয়া 2 মোল করছে। সো 2 লিখলে কিন্তু সেটা 1 হয় নাকি। সো আমি এখান থেকে কি পেয়ে গেলাম, আমি এখান থেকে ডাব্লু পেয়ে গেলাম। আমরা এখানে এম কতটুকু লিখবো ভাই, এখানে এম কতটুকু লিখবো, আমি এখানে এমটা লিখবো হচ্ছে এই ফুল কপার সালফেটের ভর, এটা হচ্ছে কিন্তু আমাদের এম। কারণ কোশ্চেনে চাইছে কি, চাইছে হচ্ছে অনাদ্র কপার সালফেট, নট আদ্র, অনাদ্র। তাহলে এখানে লিখবো 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, এটাই কিন্তু আমাদের এম মানটা। ভাই এটা বসালে তুমি এখান থেকে এটা পেয়ে যাবা, কিন্তু কোশ্চেনে যেহেতু শতকরা বলছে, তাহলে এই শতকরা বের করতে গেলে তোমাকে আবার ডব্লুটাকে কী করতে হবে, ডব্লুটাকে হচ্ছে মেইনটাতে ভাগ করতে হবে, মানে 6.25 ভাগ করে ইন্টু 100 করলে তুমি পেয়ে যাবা যে আসলে কত পার্সেন্ট আমাদের লাগবে। দেখেন তো বুঝছেন কিনা, খুবই সোজা। আমরা
একটু চিন্তা ভাবনা করলেই পারবো। এগুলো এরকম টাইপের অঙ্ক আমাদের মানে বোর্ড পরীক্ষাতেও আসবে, অ্যাডমিশন টেস্টেও আসবে, বাট আমরা এই জাস্ট এই ফর্মুলাটুকু মনে রাখলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। দেখো, এক টুকরা লোহাকে তুমি কি করছো, সালফিউরিক অ্যাসিড যোগ করছো, ঠিক আছে? এক টুকরা লোহা সালফিউরিক অ্যাসিড, তাহলে তুমি এই যে লোহা মানে কি, এই যে Fe, তুমি সালফিউরিক অ্যাসিডে দিছো মানে H2SO4 এ দিছো, বিক্রিয়া করে কি হবে বলো, FeSO4 প্লাস কি হবে, এই যে হাইড্রোজেন হবে। তাহলে লোহা যখন তুমি সালফিউরিক অ্যাসিডে দিবা, সে কিন্তু বসে থাকবে না, সে কিন্তু বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে কি FeSO4 তৈরি করবে, একটা বিজারক তৈরি করবে, মানে FeSO4। আচ্ছা, তাহলে আমাদের এখানে কে কে আছে বলো, আমাদের এখানে আছে হচ্ছে N × E অফ কি, কোশ্চেনে চাইছে কি লোহার তার, তাহলে আমি শুধু Fe2+ লিখবো, আমি FeSO4 লিখবো না, এখানে লিখবো N × E অফ, আমি কি লিখবো, KMnO4। আমি কিন্তু প্রথমে বলছি যে আমরা কিন্তু এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ জাস্ট এই একটা লাইন লিখেই করে ফেলবো, আমরা অন্য কোনো নিয়েও যাবো না। আচ্ছা, কোশ্চেনে দেখো অন্ত আছে কি ভর, তাহলে W/M ইন্টু তুলো সংখ্যা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু আমরা লিখবো S × V, তুলো সংখ্যা হচ্ছে 5। তুমি কিন্তু আগেই জানো এইটা তুলো সংখ্যা হচ্ছে কত, এই KMnO4 তুলো সংখ্যা হচ্ছে 5, আর Fe2+ তুলো সংখ্যা হচ্ছে 1। কোথা থেকে শিখছি আমরা, 4 থেকে শিখছি। আর তুমি যদি বিক্রিয়া লিখতে চাও, বিক্রিয়া লিখলেও তুমি সেখান থেকে বের করে ফেলতে পারবা। এই যে আমরা যে বিক্রিয়াটা শিখছি যে Fe2+ KMnO4 প্লাস হচ্ছে যে H+, আমরা যদি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এখানে 1 মোলের সাথে এর কয় মোল লাগবে, এর লাগবে হচ্ছে 5 মোল, আর এর লাগবে হচ্ছে 1 মোল। আমরা কিন্তু এইভাবে করতে পারি, আর এখানে লাগবে হচ্ছে 8H+, তাই না? আমরা এইভাবে চিন্তা করতে পারি। সো এখান থেকে তুমি W পেয়ে যাবা। এই এমটা কত লিখবা, কোশ্চেনে কি চাইছে, লোহার তারের ভর, তাহলে এমটা হচ্ছে জাস্ট 55.85। তুমি এখান থেকে কী পেয়ে যাবা, W পেয়ে যাবা। তাহলে আমরা এইভাবে চিন্তা করলে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা। তুমি যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখো, জাস্ট এই একটা ফর্মুলা দিয়েই তুমি সবগুলো ম্যাথ করে ফেলতে পারবা। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। দেখো, এখানে বলছে যে KMnO4, আচ্ছা ভালো কথা, আমরা KMnO4 লিখে ফেলি। এই যে আমরা KMnO4 লিখলাম। আচ্ছা, আর কি দিয়ে আছে, অক্সালিক অ্যাসিড, মানে হচ্ছে Na2C2O4, সোডিয়াম অক্সালেট। অক্সালিক অ্যাসিডটা সোডিয়াম অক্সালেট। তুমি কি জানো যে H2C2O4 এর তুলো সংখ্যা হচ্ছে, এই তুলো সংখ্যা হচ্ছে 2, আর এই তুলো সংখ্যা হচ্ছে অ্যাসিডীয় মাধ্যমে 5। কারণ কোশ্চেনে অম্লীয় মাধ্যম বলছে। যদি কোশ্চেনে অম্লীয় মাধ্যম না বলতো, আমি এখানে অ্যাসিডীয় মাধ্যম ধরে অঙ্কটা করতাম, যদি মাধ্যম উল্লেখ না করতাম। আচ্ছা, আমাদের বের করতে বলছে সোডিয়াম অক্সালেটের আয়তন, তাহলে আমি যদি লিখলাম এই যে Na2C2O4 ইজ ইকুয়াল টু, আমি লিখলাম হচ্ছে N × E অফ KMnO4। জাস্ট মান বসে আমরা এখানে N = S × V, আমরা E এর জায়গায় লিখি হচ্ছে 2 ইজ ইকুয়াল টু, আমরা লিখি S × V, আমরা E এর জায়গায় লিখি হচ্ছে 5। জাস্ট ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কী পেয়ে যাব, আমরা এখান থেকে পেয়ে যাব যে ভিটা কত ml আসবে, ভিটা কত ml হবে, ঠিক আছে? সোডিয়াম অক্সালেটে কত ml লাগবে, জাস্ট তোমাকে এইটুকু জানতে হবে, ঠিক আছে? তুমি বিক্রিয়া লিখেও তুমি বের করতে পারবা, বিক্রিয়া না লিখেও তুমি এখানে কনসেপ্টুয়ালি চিন্তা করো যে কত মোল লাগবে, তুমি সেটা করতে পারবা। আর বিক্রিয়া তো আমরা শিখবই, আমাদের বিক্রিয়া তো লাগবেই, কারণ আমাদের গতে হচ্ছে বোর্ড পরীক্ষায় গতে কোশ্চেন থাকবে যে তুমি এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখাও। তো এটা শিখবো আমরা, একটু পরে কোশ্চেন দেখবো। আমরা এখন কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করি। দেখেন, এতক্ষণ আমরা জাস্ট বেসিক একটু দেখলাম, আমরা আজকে কোশ্চেন দেখবো। এখন আমরা একটু কোশ্চেন দেখি। দেখেন, একটা কোশ্চেন দিছে যে এখানে একটু বড় করে দেখি। ওকে, এটা ঢাকা বোর্ড 2023 কোশ্চেনটা আসছে। যেহেতু তোমরা 2025 পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 23 সালের কোশ্চেনগুলো, ঠিক আছে? তো দেখো, এখানে একটা কোম্পানি আছে এ, আর একটা কোম্পানি হচ্ছে বি। এ একটা লোহার আকরিক নিচে 10 গ্রাম, এ নিচে 10 গ্রাম, এটা এসিডে যোগ করে আয়তন করছে 1 লিটার, এ করছে হচ্ছে 1 লিটার। এবার এখান থেকে নিচে হচ্ছে 25 ml নিয়ে সে হচ্ছে এই যে KMnO4 দিয়ে টাইট্রেশন করছে। আবার এও 25 ml নিচে নিয়ে এই K2Cr2O7 দিয়ে টাইট্রেশন করছে। দুজনে কিন্তু একই আয়তন নিয়ে টাইট্রেশন করছে। বসে উদ্দীপকে এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করে দাও। আচ্ছা ফাইন, আমরা প্রথমে গটা অ্যান্সার করি। আমাদের বসে প্রথমে কি, তোমাকে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করে দেখাতে বসে। তাহলে এতে তুমি কি নিছো, লোহা। আচ্ছা, লোহা যখন তুমি সালফিউরিক অ্যাসিডে দিবা, সে বিক্রিয়া করে কি তৈরি করবে, দেখো তো, সে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে FeSO4 আর হচ্ছে হাইড্রোজেন, সে এরকম তৈরি করবে। এটা আমরা কোশ্চেন পড়ে বুঝতে পারছি। আচ্ছা, এবার FeSO4
তুমি এর মধ্যে কি যোগ করছো, তুমি এখানে KMnO4 যোগ করছো, KMnO4 যোগ করছো, তাই তো নাকি? আর হচ্ছে এই যে H2SO4 আছে। এখন তোমাকে এটা আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করে দেখাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা এক্সট্রা পেজ নিই, আমরা একটা আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করে দেখাই। তাহলে এখানে কি আছে বলো? এখানে আছে হচ্ছে Fe2+, এখানে কি আছে KMnO4, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে H+। কি হবে আমি জানি না, ঠিক আছে? আমরা কোশ্চেনটা পড়ে দেখলাম যে এখানে FeSO4 আছে, আমি এটাকে লিখছি হচ্ছে Fe2+, এই যে Fe2+, আমি এখানে লিখছি KMnO4, আমি এখানে লিখছি হচ্ছে H+। আমরা কিন্তু এখান থেকে সালফিউরিক অ্যাসিডটাকে H+ আকারে চিন্তা করছি। আচ্ছা, তো এখন এটাকে আমরা সমতা করে দেখাবো, ভালো কথা। এখানে কে জারক কে বিজারক, এখানে তুমি ফার্স্টে চিনলা যে এ হচ্ছে জারক, এ হচ্ছে জারক আর এ হচ্ছে বিজারক। আচ্ছা, বিজারক কি করবে? বিজারক হচ্ছে Fe2+, Fe2+। বিজারকে কি হয় বলেন তো? বিজারকে জারণ হয়, সে কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে Fe2+ কটা ইলেকট্রন ত্যাগ করবে? একটা ত্যাগ করে হচ্ছে আমাদের Fe3+ হবে। আচ্ছা দেখো, KMnO4 এই হচ্ছে জারক, জারক কটা দিবে, কটা নিবে? KMnO4 সে কটা নিবে ওর তো? তার হচ্ছে বিজারণ হবে, তার কি হবে? তার হচ্ছে বিজারণ হবে। দেন হচ্ছে আমরা KMnO4 এর সাথে যোগ করলাম, এই যে KMnO4 প্লাস 5 ইলেকট্রন, এরকম একটা জিনিস হবে। এখন এই যখন তুমি 5 ইলেকট্রন নিবে, নিয়ে কিন্তু আমাদের K+ হবে, আমাদের হচ্ছে Mn2+ হবে, আমাদের হচ্ছে O2- হবে। কিন্তু কয়টা হবে? 4টা। দেখো কে কয়টা আছে এখানে? একটা, এই যে একটা লিখছি। ম্যাঙ্গানিজ কয়টা? একটা, এই যে একটা লিখছি। অক্সিজেন কয়টা? 4টা, এই যে 4O2- লিখছি আমরা কিন্তু কোনো বাইরের কোনো নিয়মে যায় নাই। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে আছে হচ্ছে 5টা, তাহলে এই 5টাকে সমতা করতে গেলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 5 দিয়ে গুণ করতে হবে। আমরা সমতা করে ফেলছি, এখন জাস্ট এটা যোগ করে দিই আমরা। দেখো তাহলে 5 Fe2+, KMnO4, 5 Fe3+, K+, Mn2+, 4O2-। এই দেখেন আমি এইটুকু পর্যন্ত কিন্তু করে ফেললাম, যে আমি জাস্ট কি করলাম, দুটাকে যোগ করে দিছি। এটা হচ্ছে জারণোদ্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণোদ্ধ বিক্রিয়া, দুটাকে আমরা জাস্ট যোগ করে দিছি। আচ্ছা, এবার খেয়াল করো এখানে এই যে O2-, এখানে কয়টা O2- আছে? 4টা। এই O2- পানি বানাতে গেলে আমাদের কয়টা H+ লাগবে? দেখো 5 Fe3+, KMnO4 প্লাস 8 অণু H+ বিক্রিয়া করে 5 Fe3+, K+, Mn2+, আর এই যে আমরা 4 অণু পানি ইউজ করলাম, 4 অণু পানি পেয়ে গেলাম। দেখো তো একটু বুঝছো কিনা? জাস্ট এই 8 অণু H+ মিলে কয় অণু পানি হয়েছে? আমাদের 4 অণু পানি হয়েছে। তাহলে আমরা এই হচ্ছে আমাদের সমতা করা, আমাদের আয়ন ইলেকট্রন সমতা করা হচ্ছে এইটা। আমরা এইভাবে সমতাকরণ করলে আমরা সবগুলো জিনিসটা বুঝতে পারবো, কোনো কঠিন কোনো কিছু না। জাস্ট তোমাকে একটু এই স্টেপটা ফলো করতে হবে। লাস্টের লাইনে তুমি কী করবা? শুধু এখানে আয়নটা যোগ করে দিবা, ঠিক আছে? সালফেট আয়ন যোগ করে দিবা। ওকে, সবাইকে একটু বুঝছি। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যে উদ্দীপকে কোন কোম্পানির আকরিক থেকে আয়রন উৎপাদন করা লাভজনক বেশি হবে। আচ্ছা ফাইন, উদ্দীপকে কোন কোম্পানি, তাই না? কোন কোম্পানি লাভজনক হবে? তাহলে আমি যেটা করবো, এখানে দুইটা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। একটা হচ্ছে ফার্স্টে তোমাকে চিন্তা করতে হবে যে এতে কি আছে, এতে এ কোম্পানির জন্য এখানে কে কে আছে বলো? N/E অফ, তুমি এখানে Fe2+ তুমি লিখবা N/E অফ KMnO4। দেন তুমি এখানে এনার্জি কি লিখবা? W/M ইন্টু তুলো সংখ্যা হচ্ছে 1 তুমি লিখবা S/V/5। এখানে তুমি ডাব্লুটা পেয়ে যাবা। ডাব্লুটা হচ্ছে কি? পিওর লোহা, পিওর লোহা। কিন্তু এই পিওর লোহাটা কত ml বলতে পারবা? এই পিওর লোহা কিন্তু তুমি নিচ্ছ 25 ml, তুমি কিন্তু 1000 ml নাও নাই, তুমি জাস্ট 25 ml নিচ্ছ এখান থেকে। সো তোমাকে পিওর লোহাটা দেওয়া আছে কত ml এর মধ্যে? দেওয়া আছে জাস্ট 25 ml এর মধ্যে। তাহলে এই পিওর লোহা কিন্তু 25 ml, পিওর
লোহা, তোমাকে বের করতে হবে অতএব 1000 ml কতটুকু, কারণ তোমাকে মোট দ্রবণটা কিন্তু 1000 ml, ঠিক আছে, এটা মোট দ্রবণ। তাহলে তুমি এটা এর ক্ষেত্রে পাইলা। একইভাবে তুমি বি এর জন্য বের করবা যে n ইন্টু ই অফ Fe2+ ইজ ইকুয়াল টু হচ্ছে n ইন্টু ই অফ KMnO4। ক্যালকুলেশন করে তুমি এখানে কি পেয়ে যাবা, W/m ইন্টু এর জায়গায় 1 লিখলা, S ইন্টু V ইন্টু 5, W পেয়ে গেলা। ডাব্লুটা হচ্ছে পিওর, কতটুকুর জন্য পিওর, 25 এর জন্য তোমাকে বের করতে হবে 1000 এর জন্য। দেন তুমি দুটো কম্পেয়ার করে দেখবা যে কোথায় লোহাটা বেশি আসে, যেখানে লোহা বেশি আসবে সেটা হচ্ছে বেশি লাভজনক, বুঝছি? তাহলে এইটা হচ্ছে আমাদের ঘ কোশ্চেন, আর গতে হচ্ছে তোমার সমতা করা। তাহলে কিন্তু আমরা পারবো, দেখছো? আমরা নেক্সট পরের কোশ্চেনে যাই। দেখো রাজশাহী বোর্ডে সেম কোশ্চেন, তোমার ঢাকা বোর্ড 2023 যে কোশ্চেনটা আসছে এই হুবহু কোশ্চেনটাই, জাস্ট আচ্ছা একটা জিনিস খেয়াল করে, সেকেন্ড কোশ্চেনে কিন্তু আমাদের বি কোম্পানিতে কিন্তু KMnO4 নাই, আমি একটু ভুল করে ফেলছি। বি কোম্পানিতে কিন্তু আসে হচ্ছে আমাদের কি K2Cr2O7, তাই না? তাহলে আমাদের এখানে লিখতে হবে এনটি অফ K2Cr2O7, আর এখানে হচ্ছে আমাদের 6, তুল্য সংখ্যা 6। তাহলে এখানে তুমি ডাব্লিউ বের করবা, আর এখানে এমটা কত লিখবা, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যেহেতু কোশ্চেনের লোহা চাইছে, তাহলে এই এমটা কিন্তু অবশ্যই 55.85, এখানে এই এমটা হচ্ছে 55.85, তাহলে তুমি ডাব্লিউ পেয়ে যাবা। তাহলে তোমাকে এই দুটো ক্ষেত্রে বের করে দেখতে হবে যে কোন ক্ষেত্রে তোমার হচ্ছে কি লোহাটা বেশি আসে, যেখানে লোহা বেশি আসবে সেটা থেকে আকরিকটা কি বেশি লাভজনক হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা কোশ্চেন দেখি আমরা রাজশাহী বোর্ডে। দেখো সেম কোশ্চেন, সেম, কোনো ডাটাটা সব সেম, এটাও সেম এটাও সেম, সেম কোশ্চেন আসছে কিন্তু। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আসলে কোশ্চেন কিন্তু খুবই সোজা, একই টাইপের কোশ্চেন, মানও কিন্তু সেম দিছে, তাই না? আচ্ছা নেক্সট আসি আমরা, শুধু ক আর খটা ভিন্ন হয়েছে, ক আর খ, বাট গ ঘ সব সেম আছে, বুঝছেন? তাহলে এটা কিন্তু ডান, এটা আমাদের হয়ে গেছে, আমরা একই নিয়মে করে ফেলতে পারলাম। আচ্ছা তারপরে দেখো এটা যশোর বোর্ডে আসছে আমাদের কোশ্চেনটা, H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে 2, এর তুল্য সংখ্যা কত 5, এর তুল্য সংখ্যা কত 1, এটা আমরা কই থেকে শিখছি, 4 থেকে শিখছি। আচ্ছা গতে কি বলছে, তুমি আয়রন ইলেকট্রন পদ্ধতি সমতা করে দেখাও, এ আর বি। আচ্ছা এ আর বিটা আমরা করি, আমাদেরকে বলছে যে আয়রন ইলেকট্রন পদ্ধতি সমতা করতে, তাই তো নাকি? আচ্ছা তাহলে আমরা সমতা করি, H2C2O4 অক্সালিক অ্যাসিড, এ হচ্ছে বিজারক, কটা ইলেকট্রন দিবে, 2টা, দিয়ে কি হবে H+ আর CO2, সমতা করো 2 আর হচ্ছে এখানে 2H+, ভালো কথা। এবার দেখো বি KMnO4 কয়টা নিবে, 5টা, নিয়ে কি হবে K+, আর এখানে কি হবে Mn2+, আর কি হবে O2-, কয়টা হবে 4টা। আচ্ছা এখন খেয়াল করো এই জায়গাটা হবে না, আমাদের এখানে দিছে কয়টা, দিছে হচ্ছে 2টা, আর এখানে দিছে হচ্ছে 5টা, তাহলে এই কোশ্চেনটাকে তোমাকে গুণ করতে হবে 5 দিয়ে, আর এই কোশ্চেনটাকে তোমাকে গুণ করতে হবে হচ্ছে 2 দিয়ে। কেন, আমাকে এই জায়গাটা সমতা করতে হবে, এই যে ইলেকট্রনের জায়গাটা, যদি এখানে আমি 5 দিয়ে গুণ করি তাহলে এখানে 10 হবে, যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 10 হবে, তাহলে আমাকে সমতা করতে গেলে অবশ্যই এইখানে এবং এখানে গুণ করতে হবে। সো গুণ করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমার 5 H2C2O4 প্লাস 2 KMnO4 ইজ ইকুয়াল টু 10 H প্লাস 10 CO2 প্লাস 2 K প্লাস 2 Mn2 প্লাস 8 O2-। আমরা জাস্ট দুটাকে গুণ করে যোগ করে ফেলছি। আচ্ছা এবার খেয়াল করো এখানে কয়টা O2- আছে, এই জায়গাটায় এখানে O2- হচ্ছে আমাদের 8টা। আচ্ছা এই 8টা O2- পানি বানাতে গেলে কয়টা H+ লাগবে, 16টা, অলরেডি কয়টা আছে 10টা, তাহলে আর কয়টা যোগ করা লাগবে, আর যোগ করা লাগবে হচ্ছে মাত্র 6টা। তাহলে আমি দেখো 5 H2C2O4 প্লাস 2 KMnO4 প্লাস 6H প্লাস ইজ ইকুয়াল টু, আমাদের কয় অণু পানি হবে বলতে পারবা, 8 অণু পানি হবে। তাহলে আমরা এই যে 8 H2O প্লাস 10 অণু
CO2 প্লাস 2 অণু K প্লাস প্লাস 2 অণু Mn2 প্লাস। হ্যাঁ, করে ফেললাম, শেষ। এবার জাস্ট তুমি দর্শক কারেন্ট যোগ করলে হয়ে যাচ্ছে, অথবা তুমি এতটুকু লিখে আসলেও তোমার অ্যান্সার হচ্ছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি দর্শক কারেন্ট যোগ করে দিবা। তুমি যদি এখানে HCl দাও তাহলে এখানে তো দর্শক কারেন্টের কথা বলে নাই, মানে অম্লীয় মাধ্যমটা বলছে। সো আসলে এখানে তুমি সালফিউরিক অ্যাসিড লিখবা নাকি HCl লিখবা সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। জাস্ট যে অ্যামাউন্টটা তুমি দিবা সেই অ্যামাউন্টটা এখানে যোগ করে দিবা। তুমি যদি এখানে Cl দাও তাহলে সবগুলোতে তুমি Cl যোগ করবা, তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও তাহলে সবগুলোতে সালফেট যোগ করবা। ঠিক আছে, বাট এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, কারণ এখানে কোশ্চেনে বলে নাই কোথাও, এখানে বলছে জাস্ট অম্লীয় মাধ্যম। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা খেয়াল করো, উদ্দীপকে A ও B দ্রবণদ্বয়ের সাহায্যে তোমাকে বলছে, উদ্দীপকে A আর B দ্রবণদ্বয়ের সাহায্যে তোমাকে কি বলছে যে ওই সি দ্রবণের ঘনমাত্রা, মানে সি দ্রবণে Fe এর পরিমাণ বের করতে বলছে। সি দ্রবণ মানে কোন জায়গায়, এখানে, আর A আর B এর সাহায্যে। আচ্ছা একটু খেয়াল করো, এখানে এর ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, কিন্তু এর কি ঘনমাত্রা আয়তন দেওয়া আছে? দেওয়া নেই। এর কি দেওয়া আছে? শুধু আয়তন দেওয়া আছে। আর এর কি দেওয়া আছে? এরও আয়তন দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে ওই দ্রবণটার ডাব্লু। তাহলে ফার্স্টে আমি যেটা করবো, দেখো এ ও বি দ্রবণের সাহায্যে বলছে, সো আমি ফার্স্টে এ আর বি থেকে কম্পেয়ার করে আমি ফার্স্টে এটার ভলিউমটা বের করে ফেলবো, এটার কনসেন্ট্রেশনটা বের করে ফেলবো। দেখো কি হবে, যদি আমি তোমাকে একটু কোশ্চেনটা তুলে দেখাই। আচ্ছা কোশ্চেনটা দেখো সবাই একটু। এবার আমরা কোশ্চেনটা দেখলাম, এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা যে এখানে এ আর বি এর সাহায্যে আমি ফার্স্টে এ আর বি চিন্তা করব। এ ও বি কে কে আছে বলো, এখানে আমার এখানে আছে হচ্ছে KMnO4, এই যে KMnO4 লিখলাম। আর এখানে কে আসছে বলো, N*E অফ অক্সালিক অ্যাসিড, এই যে H2C2O4 লিখলাম। আচ্ছা এখানে এর জায়গায় আমরা লিখবো S*V, এখানে লিখবো হচ্ছে আমরা 5, এখানে আমরা লিখবো হচ্ছে S*V, এখানে এর জায়গায় লিখবো হচ্ছে আমরা 2। জাস্ট ক্যালকুলেশন করে আমি এখান থেকে কী পেয়ে যাবো, এস পেয়ে যাবো। ঠিক আছে, এই এস পাওয়ার পরে আমি হচ্ছে এসটা কার, এসটা হচ্ছে KMnO4 এর ঘনমাত্রা এস। আচ্ছা এখন বলছে সি দ্রবণে Fe এর ঘনমাত্রা। তাহলে সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে সি দ্রবণ। ভাই সি দ্রবণের ক্ষেত্রে N*E অফ Fe2 প্লাস ইজ ইকুয়াল টু N*E অফ KMnO4। কারণ আমাকে এ তো বিজারক আর এ তো বিজারক, তাহলে বিজারক আর বিজারক তো বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে জারক আর বিজারক। তাহলে তুমি এখান থেকে কম্পেয়ার করো, এখানে W/M লিখবা ইন্টু অন ইজ ইকুয়াল টু S ইন্টু ভি ইন্টু 5। এখান থেকে আমাদের ডাব্লুটা চলে আসবে, ডাব্লু যে মানটা হচ্ছে ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের Fe2 প্লাসের পরিমাণটা বের করে ফেলতে পারবো। দেখছো, তাহলে কিন্তু আমরা এভাবে চিন্তা করলে কিন্তু আমাদের সবগুলো অঙ্ক হয়ে যাবে, যদি কিনা আমরা মানে একটু চিন্তা করতে পারি, কনসেপচুয়ালিটি চিন্তা করতে পারি। সো এরকম সবগুলো অঙ্ক আসলে একই রকম টাইপের, তুমি জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যে আসলে আমাদের কীভাবে করতে হবে। এবং আমরা কিন্তু এই একটা নিয়মের মধ্যেই গেলাম, আমরা কিন্তু বাইরের কোনো নিয়মে যাই নাই। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো একই কোশ্চেন, সেম কোশ্চেন। আগে তোমাকে ছবি এঁকে দিছে, মানে তিনটা পাত্রের মধ্যে যে H2C2O4 KMnO4 এরকম দিছে, বাট এই কোশ্চেনটা দেখো এরা জাস্ট এই যে KMnO4 H2C2O4 আর হচ্ছে এই যে অম্লীয় FeSO4। তাহলে বরিশাল বোর্ডের যে কোশ্চেনটা এইটা হচ্ছে সেম কোশ্চেন, এখানে ছবি এঁকে দেওয়া আর এখানে হচ্ছে ওরা কথা লিখছে, মানটা একটু চেঞ্জ করে দিছে। সমতা করতে বলছে, সমতা করে ফেলছি আমরা, বলছে যে তোমাকে 1 এবং 2 এর সাহায্যে 1 এবং 2 এর সাথে 3 নং পত্রে Fe বের করা সম্ভব কিনা তোমাকে সেটা বের করতে বলছে। ওকে, এই দেখো এ ও বি এর সাহায্যে সি নম্বর দ্রবণে যে আমরা পরিমাণ বের করছি সেটাই কিন্তু তোমাকে এখানে আবার রিপিট করছে। দেখছেন, তার মানে আমি একটা PDF লিঙ্ক তোমাদের দিয়ে দিব, এইটার পুরোটা PDF লিঙ্ক তোমরা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবা। সো তোমরা মানে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সো তোমরা সেখানে দেখে নিবা। কিন্তু জিনিসটা খেয়াল করো সবাই, দেখছো? সো এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে, সো সেম কোশ্চেন এটা। সো এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের ডান, আমরা এটা করে ফেলছি। সো এইভাবে কিন্তু আমরা বোর্ড কোশ্চেনগুলো খুব সহজে সলভ করে ফেলতে পারছি। আচ্ছা নেক্সট দেখো সেম জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে BOC মানে হচ্ছে আমাদের
এইটা বি হচ্ছে FeSO4 এর সাথে K2Cr2O7 এটাকে সমতা করতে বলছে। তাহলে যদি আমরা FeSO4 এ আসি, FeSO4 এই যে FeSO4 প্লাস K2Cr2O7 আর হচ্ছে এখানে অম্লীয়, আমি এটাকে H+ চিন্তা করলাম, বুঝছেন? H+ না, আপনাকে H2SO4 চিন্তা করতে হবে। তো এটা আসলে H2SO4 কারণ এখানে FeSO4 আছে, দিয়ে আপনাকে সমতা করতে বলছে। ফাইন, আমাকে ফার্স্টে বলো এখানে কে জারক, তুমি কোশ্চেন পরে বুঝে ফেলছো যে এ হচ্ছে বিজারক আর এ হচ্ছে জারক আর এটা হচ্ছে মাধ্যম। আমি কোশ্চেন পরে বুঝে ফেললাম যে এখানে জারক, বিজারক এবং মাধ্যম কে। আচ্ছা, এরপরে টাইপটা হচ্ছে কি, আমাকে এই যে FeSO4 কে আমি Fe2+ লিখবো, আমি K2Cr2O7 কে লিখবো হচ্ছে Cr2O7 কে লিখবো হচ্ছে আমি, আর এখানে হচ্ছে H+ লিখবো। আচ্ছা দেখো, আমরা তো নর্মাল নিয়মে করতে পারি, বাট আমরা একটু চালাকি করা শিখি যে আসলে কীভাবে আমরা এক লাইনে করতে পারি। দেখো, তুমি কি জানো যে 6টা ইলেকট্রন নেয় K2Cr2O7? তুমি 4 থেকে শিখছো এটা। সো এখানে তুমি 6 দিয়ে দাও, এখানে 1 দিয়ে দাও। এখানে কয়টা অক্সিজেন আছে? 7টা। তুমি এখানে 14টা H+ দিয়ে দাও। যেহেতু 7টা আছে, তুমি 14টা H+ দিয়ে দাও। এই দেখছো 14টা H+ দিয়ে দিলাম আমরা। তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি কি পেয়ে গেলাম, আমরা এখান থেকে তোমার হচ্ছে সমতা করা পেয়ে গেলাম। তুমি এইভাবে সমতা করতে পারবা যদি তুমি মানে তাড়াতাড়ি করতে চাও, ঠিক আছে? আচ্ছা, বিক্রিয়ার পরে কি হবে? কোশ্চেন হচ্ছে এটা, বিক্রিয়ার পরে কি হবে? ভালো কথা, তাহলে Fe3+ হবে। এই যে Fe3+, কয়টা হবে? 6টা। আচ্ছা, ক্রোমিয়াম K+ হবে, কয়টা হবে? 2টা। এটা Cr3+, কয়টা হবে? 2টা। আচ্ছা, আর অক্সিজেন হবে কয়টা? অক্সিজেন তো না, পানি হবে 7টা। শেষ, সমতা হয়ে গেল। তুমি যদি এভাবে করো তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবা, যদি এই চালাকিটা করো, ঠিক আছে? সমতাকরণ কিন্তু খুবই সোজা, আমাদের জারণ বিজারণ সমতাকরণ কিন্তু কোনো ব্যাপারই না, আমরা এইভাবে কিন্তু সমতাকরণ করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, উদ্দীপকে বিজারক পদার্থটিকে জারিত করতে কত আয়তন এ পাত্রে লাগবে? মানে বিজারক পদার্থ কোনটা এখানে? সেটা হচ্ছে এই যে বি, কত আয়তন এ পাত্র লাগবে? তাহলে আমরা কি লিখবো বলো? আমরা লিখবো হচ্ছে n × E of তার মানে তোমাকে ফার্স্টে এই যে বি এবং সি এইখান থেকে তোমাকে কম্পেয়ার করো। আচ্ছা, এ পাত্র প্রয়োজন হবে, তাহলে আমাদেরকে এখানে যেটা বলছে যে এ পাত্র তো হচ্ছে তোমাকে ফার্স্টে বি এবং সি করতে হবে ভাই। বি এবং সি ক্যালকুলেশন করে বি ও সি, আমি একটা নতুন একটা পেজ নিই। ফার্স্টে বি ও সি থেকে n × E of তোমাকে FeSO4টা বের করে নিতে হবে, K2Cr2O7। তোমাকে এখান থেকে এই যে S × V × on is equal to হচ্ছে S × V × 6। এখান থেকে তোমাকে SVটা বের করে নিতে হবে। SVটা কার? SVটা হচ্ছে FeSO4 এর। এ আর হচ্ছে BRC থেকে বের করে নিব। BRC থেকে বের করার পরে কোশ্চেনে বলছে যে কত আয়তন এ পাত্রে লাগবে, তাহলে তোমাকে আবার ফার্স্টে এবার BRC থেকে তুমি যে বিটা বের করছো, দেন তোমাকে হচ্ছে আবার এ আর বি থেকে, এ ও বি থেকে তোমাকে বের করতে হবে, মানে n × E of KMnO4 ইজ ইকুয়াল টু তোমাকে করতে হবে n × E of FeSO4। আচ্ছা, n × E of FeSO4 তুমি কিন্তু এখানে পাইছো, মানে S × V এর মানে তুমি কিন্তু পাইছো ইন্টু অন, এখানে হচ্ছে S × V × 5। যেহেতু কত আয়তন বলছে, তাহলে তুমি এখানে এটা লিখবো 0.05টা লিখবা, মানে এখানে লিখবা হচ্ছে S এর জায়গায় লিখবা 0.05, ভি তোমাকে বের করতে হবে, এটা 5, বাকিটা তুমি এখানে বসাই দিলে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে এই ভিটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই সোজা, কঠিন না। দেখেন আমরা কিন্তু একই রকম কাহিনী, বাট আমাকে ফার্স্টে বি আর সি থেকে হচ্ছে এস ভি মানটা বের করতে হবে, পরে এ আর বি থেকে হচ্ছে আমাকে ভি মান বের করতে হবে, অ্যাজ লাইক অ্যাজ হচ্ছে এই অঙ্কটার মতন। এই যে
তুমি এ আর বি এর সাহায্যে সি এর পরিমাণ বের করছো, অথবা তুমি এই দেখো এই পরের কোশ্চেনটা তুমি 1 আর 2 রং ব্যবহার করে তুমি হচ্ছে 3 নম্বর পাত্রের এফি বের করছো। সো তোমাকে মানে একটু কনসেপচুয়াল চিন্তা করতে হবে, অঙ্কটা কিন্তু এরকমই একই রকম টাইপের। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই যে যা করলাম সবগুলো কিন্তু একই রকম টাইপের, মানে তোমাকে ভর বের করতে বলে, ঘনমাত্রা বের করে, জারক বিজারক দেয়। আচ্ছা, এখানে আরেকটা টাইপ, আমরা মোট 3 রকম টাইপের অঙ্ক পাবো এখানে। সেটা একটা হচ্ছে এইটা, মিশ্রণের প্রকৃতি কেমন হবে। তোমাকে কোশ্চেনটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। তার আগে এ ও বি পাত্র দুটিকে একসাথে মিশ্রণের ঘনত্ব কত হবে। আচ্ছা, এ আর বি খেয়াল করো, যদি আমি এ আর বিতে মিশাই, ক নম্বর কোশ্চেনটা খেয়াল করো, যদি এ আর বি যদি মিশাই, তাহলে সেক্ষেত্রে এতে ছিল কি আমাদের ছিল হচ্ছে ভি অন 40, এস অন 0.5 এম। আচ্ছা, বি পাতে কি ছিল বলো, ভি টু 50, এস টু 2.5 এম। দেন আমাদের ভি ইন্টু এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি অন এস অন প্লাস ভি টু এক্স টু। জাস্ট মান বসে আমরা এখানে আমাদের বের করতে হবে হচ্ছে মিশ্রণের ঘনত্ব এস। তাহলে ভি অন হচ্ছে 40 ইন্টু 0.5 প্লাস 50 ইন্টু 2.5 ভাগ, দেখো মোট ভলিউমটা হচ্ছে 40 প্লাস 50। সো আমরা এখানে মোট ভলিউমটা পেয়ে গেলাম 40 আর 50। দেন আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এটা ঘনত্ব পেয়ে যাবো, মিশ্র ধরনের ঘনত্ব পেয়ে যাবো। জাস্ট নর্মাল কনসেপ্ট, ঠিক আছে। এখানে একটা তুল্য সংখ্যা গুণ থাকতে হয়, আমি তুল্য সংখ্যা গুণ দিই নাই, এটা আসলে ইন্টু ই মানে 1 ইন্টু হচ্ছে 1 ইন্টু এখানে একটা 1 হবে, তুল্য সংখ্যা গুণ থাকতে হয়, বুঝছেন, কারণ এই সিলের তুল্য সংখ্যা হচ্ছে 1। এখানে যদি অন্য কোনো এক্সিল হতো তাহলে কিন্তু সমস্যা হতো আর কি, সেটা খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রথম কোশ্চেনটা অ্যান্সার শেষ, এই মিশ্র ধরনের ঘনত্ব হয়ে গেছে। ঘনমাত্রা কি হচ্ছে, বি পাত্রের দ্রবণে 10 ml, এটা যোগ করলে মিশ্রণের প্রকৃতি কি হবে। বি পাত্র মানে হচ্ছে, আচ্ছা আমরা দেখি বি পাত্রের মধ্যে কি আছে, 50 ml 2.5 m HCl। আচ্ছা, ভালো কথা, আমরা এটাকে কনভার্ট করে ফেলি, 50 ml 2.5 m HCl। যদি আমি এটা কনভার্সন করি 1 m, এই যে 1 m, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভি অন, এটা হচ্ছে ভি অন, এটা হচ্ছে এস অন, এটা হচ্ছে এস টু, এটা ভি টু। তাহলে হচ্ছে 50 ইন্টু 2.5 করলে কত আসে দেখো তো, 50 ইন্টু 2.5 মানে 125 ml, 125 ml। এখানে হচ্ছে HCl। এই যে আমি এ পাত্রটাকে কনভার্সন করে আমি 1 m কনভার্ট করে নিলাম, সরি বি পাত্রটাকে আমি কি করলাম, কনভার্সন করে হচ্ছে 1 m কনভার্ট করলাম, 1 m 2.1 m 225 ml HCl। আচ্ছা, এরপরে কোশ্চেনে কি বলা আছে দেখো, 10 ml 5% W/V NaOH যোগ করলে। আচ্ছা, 5% W/V, 5% W/V মানে হচ্ছে 100 ml দ্রবণে NaOH কত গ্রাম, NaOH হচ্ছে 5 গ্রাম। তাহলে এটা কি দিয়ে আছে W, এটা কি দিয়ে আছে V, তাহলে S ইজ ইকুয়াল টু W ইন্টু 1000 ভাগ হচ্ছে M ইন্টু V। আমি এখান থেকে S পেয়ে গেলাম, এসটা বের করি আমরা, S হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 1000 ভাগ M হচ্ছে 40 ইন্টু V হচ্ছে 100, তাহলে এটা 1.25 M। আচ্ছা, আর আমাদের এই কতটুকু আছে 10 ml, তাহলে আমি বলতে পারি যে 10 ml 1.25 m NaOH, আমি এটাকে কনভার্ট করি হচ্ছে 1 m কত ml আসে বলো তো, 10 ইন্টু 1.25 করলে আমার আসে হচ্ছে এখানে 12.5, তাহলে 12.5 ml NaOH। আচ্ছা, আমি 1 ml কনভার্ট করে ফেলছি, সবাই এটা বুঝছো কিনা দেখো, আমি এই জিনিসটাকে 1 ml কনভার্ট করে ফেলছি, আর এটা ছিল হচ্ছে 125 ml, তাহলে দুটা কিন্তু আমি কনভার্সন করে ফেলছি। আচ্ছা, এখন তোমাকে বিক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। বিক্রিয়া যখন তুমি লিখবা, এই সেলের সাথে যখন NaOH এর বিক্রিয়া দিবা, দেখো বিক্রিয়ার দিকে একটু খেয়াল করো, এখানে একটা HCl কয়টা NaOH এর সাথে বিক্রিয়া করে দেখো তো, এই যে H2O একটা কয়জনের সাথে বিক্রিয়া করে, এখানে একটা বিক্রিয়া করে হচ্ছে
একটার সাথে, একটা বিক্রিয়া করে একটার সাথে। তাহলে 1 m 125 ml HCl এন এর সাথে কতটুকু লাগবে? 125 লাগবে, কিন্তু 125 কি আছে এখানে? দেখো তো নাই, এখানে কত আছে? 12.5। তাহলে 12.5 ml NaOH বিক্রিয়া করবে এখান থেকে মাত্র 12.5 ml HCl কে। তাহলে কতটুকু পড়ে থাকবে? তাহলে পাত্রে হচ্ছে আমাদের অ্যাসিড পড়ে থাকবে। পাত্রে 1 m 125 মাইনাস 12.5 ml HCl অবশিষ্ট থাকবে। দেখো এটা বুঝছি কিনা, তার মানে 125 মাইনাস 12.5 করলে আমরা পেয়ে যাচ্ছি 112.5 ml HCl থাকবে। তাহলে মিশ্রণটা কী হবে? অম্লীয় না ক্ষারীয়? দেখো তো, তাহলে মিশ্রণটা হবে হচ্ছে আমাদের, মিশ্রণের প্রকৃতি বলো অ্যাসিডিক। মিশ্রণের প্রকৃতি হচ্ছে অ্যাসিডিক, মানে অম্লীয় হবে। আচ্ছা, তারপরে কি বলছে? শেষ তো, মিশ্রণের প্রকৃতি বের করে ফেলছি আমরা, ঠিক আছে। আমাদের কোশ্চেনের মধ্যে বেশি আছে কোনটা? বেশি আছে হচ্ছে আমাদের HCl। দেখো আমরা কিন্তু এখানে যে HCl এর পরিমাণটা বের করে ফেলছি, কতটুকু HCl আছে। তাহলে নিয়মটা হচ্ছে তুমি ফার্স্টে সবগুলোকে 1 m কনভার্ট করবা। 1 m কনভার্ট করে দেখবা যে কত ml আসছে, কত ml আসছে। 1 m কনভার্ট করার ফর্মুলা হচ্ছে V1S1 ইজ ইকুয়াল টু হচ্ছে V2S2। এই ফর্মুলার মধ্যে বসালে তো এটা কিন্তু আমাদের V2। আমরা এই ফর্মুলার মধ্যে বসালে কিন্তু আমরা এখান থেকে V2 মানটা পেয়ে যাবো। সো তুমি এখান থেকে V1S1 V2S2 করে তুমি এখান থেকে চেঞ্জ করে বের করবা, একইভাবে এখান থেকে বের করবা। দেন তুমি দেখবা যে কতটুকু কোশ্চেনে বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে। যেটা অবশিষ্ট থাকবে তোমার দ্রবণটা হবে সেটা। যদি অ্যাসিড থাকে তাহলে সে অ্যাসিডিক হবে, যদি ক্ষার থাকে তাহলে ক্ষারীয় হবে, ঠিক আছে। তাহলে এই টাইপটা অঙ্ক হচ্ছে আমাদের, এরপরে সবগুলো দেখবো যে এরকম টাইপেরই অঙ্ক। দেখো সেম উদ্যোগের দ্রবণের ঘনত্ব ppm এ কত হবে? 1 নং ppm মানে কি বলো? ppm মানে হচ্ছে আমরা শিখছি বলো S ইন্টু m ইন্টু 10⁻³ এটা এককটা বলো মিলিগ্রাম পার লিটার। আমরা কিন্তু এটা শিখছি। সো আমরা কিন্তু মানে এই ppm করতে গেলে জাস্ট এস এর জায়গায় এসটা বের করতে হবে। এখানে এটা এস বের করে নাও। এসটা কীভাবে বের করবা? W ইন্টু 1000 ভাগ হচ্ছে m ইন্টু ভি। এখান থেকে তুমি এস বের করবা, এখানে বসায় দিবা, তুমি ppm পেয়ে যাবা। তাহলে ঘনমোলটা শেষ। আচ্ছা, ঘনমোলটা করবো না। দেখেন একই কোশ্চেন, উদ্দীপকে 1 নং পাত্র 2 নং পাত্র মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কী হবে? আপনি ফার্স্টে এটা কত মোল আছে বের করবেন, 1 m V1S1 V2S2 দিয়ে আপনি 1 m কত ml বের করবেন, এটা 1 m কত ml বের করবেন, দেন আপনি বলবেন কতটুকু অবশিষ্ট থাকবে। অ্যাজ লাইক অ্যাজ আমরা যে অঙ্কটা করলাম, এই যে সেম অঙ্কটার মতন, ঠিক আছে, সেম প্রসিডিউরে। আচ্ছা আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন দেখি আমরা। সেম জিনিস দেখেন, বলছে যে জেড পাত্রে 40 ml পানি যোগ করলে মিশ্রণের ঘনত্ব কত ppm হবে হিসাব করো। আচ্ছা, জেড পাত্র যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে জেড পাত্রের মধ্যে আমাদের কি আছে বলেন? জেড পাত্র হচ্ছে 10 ml 0.4। আচ্ছা, কোশ্চেনে দেখো 0.4 কিছু বলে নাই, বলছে আমি এটাকে ধরে নিব হচ্ছে W/V। কোশ্চেনে না বললে আমি কি ধরে নিব? W/V ধরে নিব। তাহলে সেক্ষেত্রে আমাদের 100 ml দ্রবণে আছে হচ্ছে 0.4 গ্রাম। তাহলে W দিয়ে আছে, আমাদের V দিয়ে আছে, আমরা এখান থেকে S বের করে ফেলতে পারবো। W ইন্টু 1000 ভাগ হচ্ছে আমরা M ইন্টু V করলে আমরা এখান থেকে S পেয়ে যাব। আচ্ছা, S যদি পাই, বলছে 40 ml পানি যোগ করছো, তাহলে S মনে করো, আচ্ছা এসটা আমরা বের করি, আমরা এসটা বের করে ফেলি। 0.4 ইন্টু 1000 ভাগ 106 ইন্টু হচ্ছে V 100। দেখো ক্যালকুলেশন করলে আমাদের এটা আসে হচ্ছে 0.038 m। এই যে আমরা এটা S1 পেয়ে গেছি 0.038 m। আচ্ছা, V1টা বলো, V1 কত আসে? V1 হচ্ছে তোমার 10 ml। তুমি এখানে আয়তন যোগ করছো হচ্ছে আরও 40 ml পানি যোগ করছো, তাহলে 10 + 40 মানে হচ্ছে 50 ml। এবার তোমাকে এখান থেকে S2 বের করে ফেলতে হবে। কোন ফর্মুলা? এই যে V1S1 = V2S2। এখান থেকে S2 মানটা চলে আসবে। দেখি আমরা এটা ইন্টু 10 ভাগ 50, এই যে 0.0075 m। দেখো আমরা কিন্তু এখান থেকে ইজিলি কি পেয়ে গেলাম? S2 পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের জিনিসটা হচ্ছে খুবই সোজা। আমরা গ পেয়ে গেলাম,
আমরা গ নম্বর কোশ্চেনের কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে কতটুকু ঘনত্ব হবে এবং সেটা পিপিএম কত হবে। আচ্ছা, তো শুধু এটা করে তোমাকে পিপিএম বের করতে হলে পিপিএম করার সময় কী করবা, জাস্ট পিপিএম ইজ ইকুয়াল টু কী লিখবো বলো, S2 ইন্টু এম ইন্টু 10⁻3। এটা ক্যালকুলেশন করলে তুমি পিপিএমটা বের করো। কোশ্চেন কিন্তু পিপিএম চাইছে, শুধুমাত্র কিন্তু S2 বের করলে হবে না, তোমাকে পিপিএমটাও বের করতে হবে। কোশ্চেনটা পরে তোমাকে বুঝতে হবে যে আসলে পিপিএম একবারে চাইছে, জাস্ট পিপিএম বের করে ফেললাম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো যে উদ্দীপকে এক্স পাত্রের দ্রবণে ওয়াই জেড উপাদান যোগ করলে মিশ্রণের প্রকৃতি কী হবে। এক্স পাত্রের দ্রবণে তুমি ওয়াই আর জেড যোগ করবা, তাহলে এখানে অ্যাসিড একটা আর দুটো হচ্ছে কি ক্ষার, তাহলে অ্যাসিডগুলো কী দিবে, H+ দিবে, ক্ষারগুলো কী দিবে, OH দিবে। তাহলে দেখি একটু আমরা আমাদের প্রথম পাত্রের ক্ষেত্রে অ্যাসিড কতটুকু আছে, অ্যাসিড বলো 50 মিলিলিটার ইন্টু 0.21 ইজ ইকুয়াল টু, তাহলে 50 ইন্টু 0.21 মানে হচ্ছে 10.5 মিলিলিটার অন এম সালফিউরিক অ্যাসিড H2SO4। এটাকে আমি কনভার্সন করি 10.5 ইন্টু 2 মানে 21 মিলিলিটার অন এম আমি HCl এ কনভার্ট করলাম, সুবিধা হবে বুঝতে, বুঝছেন, HCl করলাম। আচ্ছা, এবার দেখেন সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে কোন পাত্র গেল, এটা হচ্ছে এক্স পাত্র। আচ্ছা, এবার আমরা আসি ওয়াই পাত্র। ওয়াই পাত্র দেখি কি আছে, সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা এটার ঘনমাত্রাকে বের করে নিই। ঘনমাত্রা S = হচ্ছে 1.5 ইন্টু 1000 ভাগ 106 ইন্টু ভি হচ্ছে 20। তাহলে এটা আসলে হচ্ছে 1.5 ইন্টু 1000 ভাগ 106 ইন্টু 20। আমাদের এটা আসলে হচ্ছে 0.7075 এম। আচ্ছা, এবার আমি এটাকে কনভার্সন করি V1S1 দিয়ে, মানে হচ্ছে 20 ইন্টু 0.7075 মানে 1 এম ইন্টু 20। ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 14.15 অন মিলিলিটার Na2CO3। আচ্ছা, এটাকে আবার দ্বিগুণ দিয়ে গুণ করি, তাহলে আমার হচ্ছে ইন্টু 2, কারণ তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 28.302 মিলিলিটার NaOH। আমি NaOH এ কনভার্ট করলাম, শক্তিগুলোকে আমি একই মাত্রাতে কনভার্ট করছি, কারণ এখানে দুইটা তুল্য সংখ্যা কিন্তু 2, সো আমি এটাকে একে কনভার্ট করে নিছি। আচ্ছা, একইভাবে আমরা এবার জেড পাত্রে আসি। জেড পাত্রে ভাই আমরা একটু আগে বের করছি, এটা ঘনত্ব কত আসছিল 0.0 না, এই যে এটা V1S1 এস কত 0.038। তাহলে এই দেখো জেড পাত্রে 10 ইন্টু 0.038 এটাই করলে আসে হচ্ছে 1 এম 0.38 মিলিলিটার NaOH। আচ্ছা, আমরা কেন করলাম, আমরা NaOH কনভার্ট কেন করলাম, কারণ আমরা এখন বলতে পারবো যে 1 এম 0.38 আর 1 এম 28.302 এম এই দুটো যোগ করলে যে মানটা আসবে, তাহলে 21 থেকে ওই মানটা বিয়োগ করলে আমি বলতে পারবো যে এতটুকু আমার NaOH বা ক্ষার অবশিষ্ট থাকবে। তাহলে মিশ্রণে কী অবশিষ্ট থাকবে, মিশ্রণে 1 এম দেখো 28.302 প্লাস 0.38 মাইনাস 21 এত ml NaOH অবশিষ্ট থাকবে। মিশ্রণের প্রকৃতি তাহলে কী হবে বলো, এই দেখো 28.302 প্লাস 0.38 প্লাস মাইনাস 21 মানে হচ্ছে তোমার এখানে 7.682 ml NaOH থাকবে। মিশ্রণটা কী হবে বলো, মিশ্রণটা হচ্ছে ক্ষারীয় হবে। তাহলে মিশ্রণটা কী হবে, মিশ্রণটা ক্ষারীয় হবে। দেখছেন, আমরা কিন্তু বের করে ফেললাম। তাহলে এরকম টাইপের অঙ্ক দিলে আমি কী করবো, ফার্স্টে 1 এম কনভার্ট করে নিব। আমি এখানে দেখো, আমি এখানে কনভার্ট করছি হচ্ছে 1 এম 21 মিলিলিটার HCl, আমি এখানে কনভার্ট করছি হচ্ছে 1 এম এত মিলিলিটার NaOH, আমি এখানে কনভার্ট করছি হচ্ছে 1 এম এত ml NaOH। দেন আমি এই দুটোকে কনভার্সন করার পরে দেখলাম যে আসলে আমার লাস্টে এতটুকু কী থাকছে, ক্ষার থাকছে। তাহলে মিশ্রণটা কী হবে, ক্ষারীয় হবে।
ঠিক আছে। তুমি ইচ্ছা করলে এখানে NaHCl এর কনভার্সন না করে তুমি NaOH কে Na2CO3 তে কনভার্সন করতে পারতা, জাস্ট ভাগ দিলে হইতো, এটা তোমার ইচ্ছা, কোনো প্রবলেম নাই। বাট তোমাকে একটু বুঝে বুঝে আগাতে হবে, জিনিসগুলো হচ্ছে সবগুলো একই রকম টাইপের ম্যাথ। ওকে, তাহলে কি আমরা এটা বুঝতে পারছি? আচ্ছা, আমরা তাহলে নেক্সট আরেকটা কোশ্চেনে যাই। দেখেন বলছে যে পি পাত্রের দ্রবণের ঘনত্ব ppm এ কত হবে। ভাই ppm হচ্ছে এটা জাস্ট s ইন্টু v ইন্টু 10 s ইন্টু m ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 1000 করলে ppm হয়ে যাচ্ছে। তারপর বলছে যে এ পাত্রের দ্রবণের সাথে আপনি যদি বি পাত্র মিশান তাহলে মিশ্রণের প্রকৃতি কী হবে। একই রকম কোশ্চেন, জাস্ট আমরা পারবো। আমরা এখানে এটার তুল্য সংখ্যা 2, এটা তুল্য সংখ্যা 2, তাহলে এটা সমস্যা নাই, এটা যা আছে এটা দিয়ে কনভার্সন করলে হচ্ছে। মানে এই সালফিউরিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে তখন এটার 1 মোলের সাথে ওটা 1 মোলই বিক্রিয়া করবে। সো ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো আমরা বুঝতে পারলাম যে আসলে এরকম টাইপের অঙ্কগুলো যাই দিক না কেন, এটা 1 মোল, এটা 1 মোলের সাথে বিক্রিয়া করবে, বুঝছেন? দেখছেন, আমরা এগুলো কিন্তু বুঝলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে উদ্দীপকের মিশ্রণ দ্বয় একত্রে মিশ্রিত করলে প্রকৃতি কীরূপ হবে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। সো এই টাইপের যতগুলো অঙ্ক আছে দেখেন এখানে সবগুলো একই রকম অঙ্ক, সবগুলো একই রকম অঙ্ক, যে এই ধরনের মোলারিটি নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই অঙ্কটা এখানে বসে মোলারিটি বের করতে, আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, বাট তুমি এটাকে ধরে নিবা যে 1%, এটা W/W চিন্তা করে নিবা। কেন? কারণ কোশ্চেনে কিন্তু ঘনত্ব দেওয়া আছে। তো ঘনত্ব দেওয়া আছে কত? 1.145 গ্রাম পার কি cm3। সো এখান থেকে আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রবণে আছে হচ্ছে 1 গ্রাম। তাহলে S = W ইন্টু 1000 ভাগ হচ্ছে M ইন্টু V। আমরা এই W জায়গায় 1 লিখবো, ইন্টু 1000 লিখবো, M এর জায়গায় লিখবো হচ্ছে আমরা 98, আর V এর জায়গায় লিখবো হচ্ছে 100 ভাগ 1.145। এই যে এইখান থেকে ক্যালকুলেশন করবো আমরা। তাহলে এম এর জায়গায় আমরা 100 লিখলাম, এটা হচ্ছে 1.145, এখান থেকে আমরা রো পেয়ে যাবো। দেখছেন, তাহলে জিনিসগুলো কিন্তু খুবই সোজা। দেখছেন এখানে এই ধরনের মোলারিটি বের করতে বলছে, তাহলে কিন্তু আমরা এই কনসেপ্ট থেকে মোলারিটি বের করে ফেললাম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা ভাই আমরা পারবো এই ধরনের মিশ্রণের প্রকৃতি কী হবে, এটা কিন্তু আমরা পারবো। সো এটা পারবো মিলিমোলার। আচ্ছা, সো এটা নিয়ে সমস্যা নাই। সেম কোশ্চেন, এই পাত্র দ্রবণের ppm কত হবে, আর এই পাত্র মিশ্র করলে মিশ্রণের প্রকৃতি কী হবে। তার মানে দেখো আমাদের বোর্ড পরীক্ষাতে কোশ্চেনগুলো সবই কিন্তু একই প্যাটার্ন। দেখো ppm মিশ্রণের প্রকৃতি, দেখছো দিনাজপুর বোর্ডে আসছে ppm মিশ্রণের প্রকৃতি। সো এগুলো কিন্তু ভাই আমরা পারবো। দেখেন একই কোশ্চেন, সি পাত্র দ্রবণের ঘনমাত্রা আর CO D মিশ্রণ একত্র করলে ডি তোমার হচ্ছে এক্স এর মান কত হবে পূর্ণ পোষণের জন্য। তাহলে জাস্ট নর্মাল তুমি যে V1, এটা কি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তুমি যদি একত্রে মিশাও তাহলে এখানে S ইন্টু V = হচ্ছে V1S1 প্লাস হচ্ছে V2S2। এটা হচ্ছে গ নম্বর কোশ্চেনটা। জাস্ট আমি কি করছি, এখানে কিন্তু ট্রাইডেশন না, জাস্ট আমি দুইটা লবণকে আমি একসাথে মিশাইছি, তাহলে ঘনমাত্রা কি চেঞ্জ হবে, আয়তনও চেঞ্জ হবে, জাস্ট V1S1 = V2S2 শেষ। আর গ নম্বরটা হচ্ছে আমাদের ট্রাইডেশন। তো এখানে যখন আমি ট্রাইডেশন করবো, খেয়াল রাখবা যে এই সেলের সাথে যখন সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু এর 2 মোলের সাথে এটা বিক্রিয়া করে, তার মানে সোডিয়াম ক্লোরাইড প্লাস এই যে H2CO3, তোমাকে কিন্তু এটা বুঝতে হবে। সো ওইটাকে কিন্তু তুমি অবশ্যই এটাকে 1 m কনভার্ট করে, মানে NaCl সোডিয়াম কার্বনেটকে তুমি NaCl কনভার্ট করে নিবা, মানে এক অম্লীয় ক্ষারে কনভার্ট করে নিবা, তাহলে দেখবো যে জিনিসটা ইজি হয়েছে। আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝছি যে সবগুলো আসলে একই রকম টাইপের অঙ্ক। দেখো এটাও তাই, যে ধরনের ppm কত হবে, ঘনমাত্রা পানি চেঞ্জ করছো, ঘনমাত্রা চেঞ্জ হবে, ppmটা বের করে দিবা। আচ্ছা আচ্ছা, এটা আমি করি। দেখেন এটার ক নম্বরটা তো আপনি পারবেন, এই ধরনের ppm কত হবে। আপনি ফার্স্টে ওই যে আমাদের V1 ছিল কত 50, আমাদের S1 কত, S1 হচ্ছে 0.5, V2 কত করছো বলো, V2 হচ্ছে 500 প্লাস 50, এখান থেকে S2 মানটা বের করবা। কি ফর্মুলা, জাস্ট V1S1 = V2S2 করলে তুমি এখান থেকে S2 পেয়ে গেলা। সেটাকে আবার ppm বের করতে হবে, মানে S2 বের করলে কিন্তু হবে না, তোমাকে আবার ppm বের করতে হবে। ppm মানে হচ্ছে S2 ইন্টু m ইন্টু 10⁻³ করলে তুমি তখন ppmটা পাবা। আচ্ছা, তারপর বলছে যে এই দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম লাগবে, তাহলে কে কে আছে বলো। সালফিউরিক অ্যাসিড, আমাদের KOH, আর কে আছে বলো, ক্যালসিয়াম। আমরা লিখবো N × E অফ ক্যালসিয়াম প্লাস N × E অফ KOH
ইজ ইকুয়াল টু আমরা লিখবো n ইন্টু ই অফ সালফিউরিক অ্যাসিড। জাস্ট এটা লেখার পরে আমি কি করব, এখানে লিখবো হচ্ছে W/m, এখানে লিখবো 2, এখানে লিখবো হচ্ছে S ইন্টু ভি ইন্টু অন ইজ ইকুয়াল টু এখানে লিখবো হচ্ছে S ইন্টু ভি ইন্টু 2। এইটা হচ্ছে আমাদের ঘ নম্বর কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের গ নম্বর কোশ্চেন। তার মানে দেখো এগুলো কিন্তু কোশ্চেনগুলো খুবই সোজা। তুমি যদি কনসেপচুয়াল বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি যে কোনো অঙ্ক কিন্তু জাস্ট এই একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে ফেলতে পারবা। খুবই সোজা কিন্তু, দেখছেন? আচ্ছা, তো আমরা মোটামুটি আগাই, আমরা হচ্ছে দেখেন এই সবগুলো একই রকম। এই দ্রবণের ppm কত হবে, প্রকৃতি কী হবে, ঠিক আছে? দেখেন এটাও একই রকম, এই দ্রবণের এই দ্রবণের ppm কত হবে, শতকরা একক কত হবে, আর হচ্ছে এই মিশ্রণের প্রকৃতি কত হবে, পিএইচ বের করতে বলছে। আচ্ছা, তো পিএইচ তো ভাই আমরা জানি, পিএইচ মানে হচ্ছে জাস্ট মাইনাস লগ এইচ প্লাস, এটা করলে হচ্ছে পিএইচ পাওয়া যাবে। তুমি ঘনমাত্রা বের করার পরে দেন হচ্ছে এখানে এটা করলে তুমি পিএইচ পেয়ে যাবা। সো সবগুলো মোটামুটি একই রকম। আমরা একটু অন্যরকম একটা অঙ্ক দেখি। এই যেটা দেখো, এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে তোমার বলছে যে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করো। এটা আমরা প্রথমেই করছি, অক্সালিক অ্যাসিড দিয়ে তোমার হচ্ছে KMnO4 কে সমতা করতে হয় কেমন করে ফেলছি। আচ্ছা, বলছে যে লোহা খনিতে বিশুদ্ধ বের করে দাও। তার মানে লোহা কোথায় আছে, এখানে না? জাস্ট আমি এখানে লিখবো n ইন্টু ই অফ কি লিখবো, লোহা মানে হচ্ছে Fe2 প্লাস ইজ ইকুয়াল টু আমি লিখবো n ইন্টু ই অফ কি লিখবো হলো K2Cr2O7। এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো W/m ইন্টু তুলো সংখ্যা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু আমি লিখবো S ইন্টু ভি ইন্টু 6। এখান থেকে ডাব্লু মানটা বের করলে ওদের অ্যান্সারটা হচ্ছে। খুবই সোজা ভাই, খুবই সোজা। এই ডাব্লু মানটা বের করার পরে আমি দেখবো যে সেই মানটা এই যে 2 গ্রাম হয় কিনা। যদি 2 গ্রাম হয় তাহলে সেটা পিওর, আর যদি 2 গ্রাম না হয় তার থেকে কম হয় তাহলে আমি কী বলবো, আমি বলবো যে এটা হচ্ছে ভেজাল আছে। ভেজাল কতটুকু আছে তুমি বিয়োগ করলে তুমি ভেজালের পরিমাণ পেয়ে যাবো বা পার্সেন্টেজ পেয়ে যাবো। বাট জিনিসটা হচ্ছে যদি এক্স্যাক্টলি 2 গ্রাম আসে তার মানে এটা পিওর লোহা ছিল, বুঝছি? আচ্ছা, তো এগুলো নিয়ে সমস্যা নাই ভাই, আমরা পারবো এগুলো। আমাদের মোটামুটি এগুলো শেষ। আমাদের সিকিউতে সব একই রকম কোশ্চেন, এই যে লোহার পরিমাণ বের করা, হ্যাঁ, ভেজালের পরিমাণ বের করা, এগুলো সব একই রকম কোশ্চেন। দেখেন আমি সবগুলো এখানে এক জায়গায় করে দিচ্ছি, আপনারা একটু এগুলো প্র্যাকটিস করবেন। যদি কোনোটাতে আটকায় যান আমাকে ওই নাম্বারটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাবেন যে এটা সমস্যা হয়েছে, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বাট আমার মনে হয় সবগুলো কোশ্চেন আমি একবার গুছাই দিচ্ছি তোমাদেরকে, সো পারবা। আমরা মোটামুটি MCQ দেখি দুই একটা। দেখেন বলছে যে এই যৌগটা দিয়ে আছে, এখানে কয়টা ইলেকট্রন দেওয়া নেওয়া হচ্ছে ভাই আপনি জানেন, এই বিক্রিয়ায় দেওয়া নেওয়া হচ্ছে কয়টা বলেন তো? এখানে কে জারক, এই যে আমি যদি কোশ্চেনটা লিখি, অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে H2C2O4 অক্সালিক অ্যাসিড, এই কয়টা ইলেকট্রন দেয়, 2টা। আর KMnO4 কয়টা নেয়, KMnO4 নেয় হচ্ছে 5টা, নিয়ে কি হয়, সামথিং হয়। তাহলে এ হচ্ছে জারক, এ হচ্ছে বিজারক। দেন এখানে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা জানি যে জারক কি হয়, জারক হচ্ছে বিজারিত হয়, তাহলে ঠিক আছে, বিজারক জারিত হয়, ঠিক আছে। আর এই বিক্রিয়ার ইলেকট্রন দেয়ানে হচ্ছে 6টা, এটা ঠিক নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3 মানে গ। আচ্ছা, জারক বিজারকের অনুপাত হচ্ছে 5:2, হ্যাঁ, জারকের অনুপাত হচ্ছে 2 আর বিজারকের অনুপাত হচ্ছে 5। দেখেন আপনি যদি সমতা করতে চান তাহলে এখানে কয় দিয়ে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে হচ্ছে আমাদের 5 দিয়ে, আর এখানে কয় দিয়ে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে হচ্ছে 2 দিয়ে। তাহলে এর 2:5, দেখছেন? খুবই সোজা কিন্তু। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা। আমরা এই যে ppm এর অর্থ কি, এটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ppm মানে কি বলেন, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সো আমি তোমাদেরকে যেটা করছি যে এই চ্যাপ্টারের সবগুলো MCQকে আমি একটা সিকোয়েন্স করে দিছি। তোমরা জাস্ট এই কোশ্চেনগুলো হচ্ছে হোমওয়ার্ক, তোমরা হচ্ছে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, করে যেটা সমস্যা হয় আমাকে জানাবা। এখানে সবগুলো কোশ্চেন খুবই সোজা, জাস্ট বেসিক জানলে তুমি পারবা। বাট তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে তোমরা যতগুলো বোর্ডের কোশ্চেন করবা দেখবা যে সবগুলো কোশ্চেন খুবই সোজা, এখানে কোনো কঠিন কোনো কিছু নাই। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করব, দেখবো যে এই চ্যাপ্টারটা খুবই সোজা। যদি কোনোটা আটকায় যাও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, ঠিক আছে? আমি এরপরের লেকচারটাতে তোমাদের হচ্ছে আরেকটা চ্যাপ্টারের থিওরি, বোর্ড কোশ্চেনের থিওরি এবং বেসিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ সবাইকে।